যদি বুয়েটে চান্স পাওয়ার আমার মনে হয় মেইন চিট কোড যদি বলা যায় যে তুমি কতটুকু প্র্যাকটিস করতেছো। তুমি 2 বছর পড়াশোনা করলা না এইচএসিতে যারা বা এইচএসি যারা নতুন হচ্ছে ঢুকলো, এই যে তুমি মনে করো 2 বছর পড়াশোনাই করলা না, তুমি পড়াশোনা শুরু করলা এইচএসি টেস্ট পরীক্ষা দেওয়ার পর তোমার অবস্থা কেমন হবে? সো চিন্তা করো তখন কি তুমি ভালো করতে পারবা? অবভিয়াসলি তুমি এই কয়েক মাসের মধ্যে তুমি এইচএসি ফুল সিলেবাসটা শেষ করতে পারবে না। যতটুকুই টাইম আছে, যতটুকুই তোমার আছে, একটু কয়েকদিন একটু কষ্ট করে হচ্ছে প্র্যাকটিস করো। সো অ্যাডমিশন লাইফের যেখানেই আসুক আমার মনে হয় প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে ভালো জিনিস। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, এমন টাইপ জিনিস। সো যত প্র্যাকটিস হবে তুমি তত পারফেক্ট হবে। স্মার্ট শয়ের নতুন একটি পডকাস্টে সবাইকে স্বাগতম। তো সব ভালো তার, শেষ ভালো যার। আমাদের প্রত্যেকটি স্টেজেই আমরা যখন পড়াশোনা করি তখন দেখা যায় একটা স্টেজ পার করার পর আরেকটা স্টেজে উঠলে আমরা একটা মহাসমুদ্রে ঝাঁপিয়ে পড়ি। যারা ক্লাস 5 থেকে 6-এ উঠছে মনে হয় যে 5-এর পড়ার তুলনায় 6-এ অনেকগুলো বই। আবার দেখা যায় 8 থেকে যারা 9-এ উঠছে তাদের কাছে মনে হয় অনেকগুলো বই। আবার এসএসসি পাস করার পর যখন ক্লাস 11-এ উঠে তখন আবার মনে হয় অনেক পড়া। তো এই যে আমরা এক একটা স্টেজ পার করি এবং আমাদের পড়ার জগৎটা অনেক বেড়ে যায়। এমন একজন গেস্ট হলে ভালো হয় যে এই সবগুলো স্টেজে সফলতার সহিত পাশ করে এসেছে এবং ভালো রেজাল্ট করে এসেছে। তো আমাদের সাথে এইরকমই একজন স্পেশাল গেস্ট আসছে, আশিকুল ইসলাম আশিক। তো আশিক, তোর যদি একটু পরিচয়টা সংক্ষেপে দিয়ে দিস, তুই কোথা থেকে পড়ছো বা তোর ওভারঅল একাডেমিক এডুকেশন ক্যারিয়ারটা। আমি হচ্ছে আশিকুল ইসলাম আশিক, বর্তমানে হচ্ছে বুয়েট ট্রিপলি ডিপার্টমেন্টে অধ্যয়নরত। বুয়েটে আসার আগে আমার কলেজ স্কুল ছিল মির্জাপুর ক্যাট কলেজ। সো ক্লাস 6 পর্যন্ত আমি হচ্ছে ক্যাট কোচিং করেছি, তারপর 7 থেকে 12 পর্যন্ত ক্যাট কলেজে। তার আগে আমি কিন্ডার গার্ডেনে ছিলাম ক্লাস 5 পর্যন্ত। যেটা হলো আশিকের সম্পর্কে একটি ছোট্ট কথা না বললেই নয়। আশিক আমার বুয়েটের আর কি ট্রিপলি, আমরা একই ব্যাচের। তো ও একদম ইমিডিয়েটলি আমার সামনের রোলমেট আর কি। তো ওর আসলে রেজাল্ট সব কিছুই ভালো। তো এর জন্য আমার মনে হয় যে ও তোমাদের একটা ভালো গাইডেন্স দিতে পারবে যারা আর কি অ্যাডমিশনে কিভাবে পড়ছে বা ক্যাডেট রিলেটেড, যারা ক্যাডেটের দিক থেকে পড়ে আমাদের অ্যাডমিশন যাত্রাতে যুক্ত হতে চায়, অথবা অ্যাডমিশন যাত্রা সফল হওয়ার পরে কিভাবে কি পড়লে তোমরা তোমাদের কেরিয়ার পাথটা চুজ করতে পারো। তো এর জন্য আশিক আসলে একটা ভালো আমাদের গাইডেন্সমূলক দিতে পারবে। তো আশিকের কাছ থেকে প্রথমে একটু জানতে চাচ্ছি যে তোর তো ক্যাডেট থেকে তুই পড়ছস না, তো কি শুরুতে ক্যাডেটে পড়ার ইচ্ছা ছিল? না, আসলে অনেস্টলি বলতে গেলে আমার ক্যাডেটে যাওয়ার ইচ্ছা ছিল না, কোনো প্ল্যানই ছিল না। ইনফ্যাক্ট এটার পিছনে একটা কাহিনী আছে যে কেন আমি ক্যাট কলেজে গেলাম। আমরা হচ্ছে 3 ভাই বোন। আমার বড় বোন আছে, সবার বড় বোন, তারপরে আমার ভাই, তারপরে আমি। তো আমার বোন ভাই দুইজনই ছিল হচ্ছে রাজুগুতরা মডেল কলেজ। তো যেহেতু ভাই বোন রাজুগুতরা মডেল কলেজ, তো ছোট হচ্ছে তাহলে রাজুকেই পাঠাবো। কিন্তু আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, লাইক হচ্ছে আমার হচ্ছে রাজুকে চান্স হয় না। সো এটা একটা শখ থাকে, কারণ হচ্ছে যেহেতু ভাই বোন আমার রাজুকে তারা ধরে নিয়েছিল যে আমি কি রাজুকে চান্স পাবো ইজিলি, তো হয়নি। তারপরে তো একটা শখ হয়ে গেল, এখন কি করা যায়? তখন আব্বু আম্মু অনেক চিন্তা ভাবনা করলো কি করা যায়। তারপর অনেক চিন্তা ভাবনা করে তারা মাথায় আসলো যে ঠিক আছে তাহলে ক্যারেট কোচিংয়ে ভর্তি করে। আর কোথায় করাবে? তো আমার বাসা ছিল গাজীপুর। তো গাজীপুর যেহেতু, এখানে গাজীপুরে অনেক ক্যারেট কোচিং আছে। গাজীপুর শাহিনী ছিলাম আমি, গাজীপুর শাহিন। তো একদিন হচ্ছে ওইরকম চিন্তা ভাবনা করে একদিন আমার গাজীপুর শাহিনে ভর্তি করাই দিল। তারপরে এখন 1 বছর আমি হচ্ছে ক্যারেট কোচিং করলাম। তারপরে আমি ক্লাস 7-এ যখন উঠি, রাজুকেও হচ্ছে আমার ভর্তি পরীক্ষা দেওয়া যায়, জানি অনেকে হয়তো সেকেন্ড টাইম দেওয়া যায়। তো আমি সেকেন্ড টাইম রাজুকে সেকেন্ড টাইম দিলাম। কিন্তু আমি আবার এটাও ভাবলাম যে কেন আমি 1 বছর গ্যাপ দিব। আমি তারপর চিন্তা করলাম তাহলে আমি ক্লাস 8-এও দিই। সো 2টা জায়গায় ক্লাস 8-এও দেওয়া যায় আমাদের টাইমে, এখন আমি যাই না ঠিক। ক্লাস 6-এও দেওয়া যেত, ক্লাস 8-এও দেওয়া যেত। তো আমি 2টাতেই দিলাম। রাজুকের হচ্ছে বাংলা মিডিয়াম ডে শিফট মর্নিং শিফট, ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন আর ডে শিফট মর্নিং শিফট, আর হচ্ছে ক্লাস 8-এর হচ্ছে শুধু বাংলা মিডিয়াম ডে শিফট মর্নিং শিফট। সো টোটাল 6টায় দিলাম। আর ক্যারেটও ছিল। ক্যারেটের মানে অ্যাডমিশন টেস্টের আগে আমার রাজুকে অ্যাডমিশন টেস্ট ছিল। তো যাই হোক, যেহেতু এবার হচ্ছে প্রিপারেশন আমার ক্যাট কলেজের জন্য জানে, যারা ক্যাট কোচিং করে তারা হয়তো জানে এখন অনেক অ্যাডভান্সড লেভেলের আর কি পড়াশোনা করায়। ক্লাস 10 পর্যন্ত কভার হয়ে যায়, মোটামুটি অনেক হাই লেভেলে একটু কভার করে দেয়। তো যেহেতু ওটা কভার হয়ে গেছে, তো দেখা গেলো যে আমার মোটামুটি ক্লাস 6-এর সবগুলো চারটাতেই চান্স হইলো। এটা তো ইজিলি হয়ে গেলো, যেহেতু আমি 1 বছর ক্লাস 8-এও আমার হচ্ছে ডে শিফটে আসলো।
তারপরে এখন আবার ওইদিকে ক্যাডেটেও হচ্ছে দিলাম, ক্যাডেটের রেজাল্ট আসতে আসতে আর কি ফাইনাল রেজাল্ট আসতে মার্চ পর্যন্ত হয়, বাট রাজুকের ক্লাস শুরু হয়ে যায় জানুয়ারিতে। তো তারপরে হচ্ছে চিন্তা ভাবনা করা হলো এখন কী করা যায়, রাজুকের চান্স হয়ে গেছে এখন কী করা যায়। তো তারপরে এখন আমি হচ্ছে তাহলে হইলো যে বাংলা ভার্সন, যেহেতু আমার ভাই বোন বাংলা ভার্সনেই ছিল, বাট আমি যেহেতু ইংলিশ ভার্সনে পেলাম, ক্যাডেও যেহেতু ইংলিশ ভার্সন, ভাবলো এবার একটু ভ্যারিয়েশন করি, আমি ইংলিশ ভার্সনে পাঠিয়ে দিই। এইটা দিবে নাকি, এইটা কেন দেওয়া হয় নাই, কারণ হচ্ছে তাইলে হয়তো আমার একটু 7-এর পরটা তো ফুল কাভার হয় নাই, ওইটা আমার হয়তো একটু হার্ড হয়ে যেত আমার সাথে, তাই হচ্ছে আমাকে এইটা দিল না। আমি ক্লাস 6-এ হচ্ছে ইংলিশ ভার্সনে ভর্তি হলাম রাজুকে। এখানে হচ্ছে আমার 3 মাস ক্লাস হলো, 3 মাস ক্লাস করার পর আমার হচ্ছে ক্যাডেটের রেজাল্ট হলো, ক্যাডেটের রেজাল্টে ক্যাডেটে ওই আলহামদুলিল্লাহ আমার মির্জাপুর গেট কলেজে চান্স হয়। তারপরে হচ্ছে একটা হচ্ছে কী বলবো, এদিকে যাবো নাকি ওইদিকে যাবো এমন একটা অবস্থা। তখন হচ্ছে আমার ফ্যামিলি আমার উপর ছেড়ে দিল, কী করবা তুমি, কি রাজুকে পড়তে চাও নাকি হচ্ছে ক্যাডেটে। ও আবার একটা জিনিস বলা যায় যে রাজুকে হচ্ছে আমাদের আর কি প্রিন্সিপালের সাথে একবার কথা হয়েছিল, প্রিন্সিপাল আমার ভাই বোন যেহেতু আগে রাজুকেই ছিল, এই থ্রুতে ওনার সাথে পরিচয় ছিল, উনিও ভালো মানুষ। তো ওনার সাথে দেখা হয় যে আমার ছেলে তো ক্লাস 8-এও হয়েছে এবার, আর হচ্ছে ক্লাস 6-এ হয়েছে, তো এখন ক্লাস 7-এ কোনোভাবে হয় নাকি। তখন উনি আর কি একটা আশ্বাস দিল যে ক্যাডেটের জন্য তো আমাদের অনেকে চলে যায়, ক্লাস 7 থেকে চলে যায়, তো ওই টাইমে যখন ভ্যাকেন্সি হবে তখন হচ্ছে আমি একটা টেস্ট নিব না, আর যেহেতু 8-এও পেয়েছে তার মানে 7 ইজিলি হয়তো পাবে, সো তখন আমি 7-এ নিয়ে নেব। তো এটাও আমার একটা সুযোগ ছিল। তারপর আমার মাথায় আসলো এই টাইমে যেহেতু আমার উপর সব, আমার তারপর মাথায় আসলো যে 1 বছর হচ্ছে ক্যারেট কোচিং এত কষ্ট করলাম, যারা ক্যারেট কোচিং করছে তারা হয়তো জানে ক্যারেট কোচিংয়ের বা বেতের বাড়ি টেতের বাড়ি অনেক কিছু আছে এটা। তো আমার ইয়ে ছিল যে 1 বছর ক্যারেট কোচিং করলাম, এত কষ্ট করলাম, এখন ক্যারেট কলেজে যাই, এত কষ্ট করলাম 1 বছর, দেখি আসলে ক্যারেটটা কী। তো এই থেকে হচ্ছে আমার ক্যারেটটা যাওয়া। তো আলটিমেটলি বলতে গেলে প্রথমে আমার ইচ্ছা ছিল না, রাজুকে যাওয়ার ইচ্ছা ছিল, রাজুকে হয়নি বিধায় আমার হচ্ছে ক্যারেট কলেজে যাওয়া লাগছে। আচ্ছা, অনেক ইন্টারেস্টিং একটা কাহিনী। ও আবার ক্লাস 8-এও হলে যে চান্স পাইছিল, ওটাও আর কি করছে। তো ক্যাডেটে তো তোর অ্যাকচুয়ালি যাওয়ার ইচ্ছা নাই, তো ক্যাডেটে দেখা যায় যে শুরুর দিকে একটু কষ্ট হয়, তাই না? বাসা থেকে যায়া ওই ক্লাস 6-এর পরে 7-এ উঠে একদম শুরুর দিকে আবার দেখা যায় যে সিনিয়র থাকে, থাকে অনেক পেশার একটা কাজ করে। যেমন আমারও আসলে ক্যাডেটে হয়েছিল, বাট আমারে আম্মু ভাইবা দিতে যাইতেই মানা করতেছিল, কেন কি ক্যাডেটে যে থাকতে পারবো না এরকম টাইপের। আমার মামা ক্যাডেট দিয়ে আর কি চলে আসছিল, চান্স পাওয়ার পরে দেয়াল টপকে চলে আসছিল। তো শুরুর দিকে ক্যাডেটের এক্সপিরিয়েন্সটা আসলে কীরকম ছিল, বা এটা কীভাবে কোপ আপ করছিলি? মানে আমাদের ক্যাডেটের জয়েনিংটা হয় হচ্ছে 27 মার্চ 2014। তো নর্মালি আমাদের টাইমে যেটা হতো যে ক্যাডেটে জয়েন করার পর তাদের হচ্ছে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে একটা ছুটি থাকতো, মানে আমরা জয়েন করলাম তার 7 দিন আমাদের ছিল, যেটা 7 দিন পরেই আবার ছুটি একটা, জাস্ট ফ্যামিলিয়ারাইজ করার জন্য যে ক্যারেক্টটা কেমন। তো দেখা যায় হচ্ছে ম্যাক্সিমাম ডিসিশন এই 7 দিনেই হয়ে যায়, যে তুই যেটা বললি এমনিতে, যে আমি ক্যারেটে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম কোপ আপ করতে পারতেছি না, তাহলে আমি কী করবো। তখন এই 7 দিনে অনেকে ডিসিশন নিয়ে না যে আমি আর ক্যারেটে কন্টিনিউ করবো না। আচ্ছা, তো এমন একটা ছিল, আমাদের ছিল এই 7 দিন একটা ইয়ে ছিল। তো আমাদের ডিপার্টমেন্টেই, আমাদের ট্রিপলি ডিপার্টমেন্টেই হয়তো তুই জানিস যে অনেকেই আছে যারা হচ্ছে ক্যাডেটে ছিল, তারা চলে আসছে, তারা এই 7 দিন পরে চলে আসছে, এটা ছিল এই পিরিয়ডটা। তো এই টাইমে আমারও ফার্স্টে তো আমি তো জানতাম না, ক্যাডেট কলেজ আমার জন্য পুরা নিউ। আমার ভাই ছিল, আমার এক কাজিন ছিল, সে মির্জাপুর ক্যাডেট কলেজেই ছিল। আমার ক্যাডেট কলেজে হাউস থাকে আর কি, 3টা হাউস থাকে, তো উনি আমার হাউসে ছিল। সেই সুবাদে আমার একটা কী বলবো একটা খাতির ছিল যে হ্যাঁ ওই ভাই আবার সেই ফেমাস ছিল আমার হাউসে। তো ওই থ্রোতে যে হ্যাঁ ওই ভাইয়ের কাজিন আসছে ওই থ্রোতেও, তাও হচ্ছে এর জন্য বেনিফিট যে পাইছে এমন না, বাট তারপরে হচ্ছে কষ্ট ছিল। প্রথমে তো অনেক কষ্ট, কিছু জানি না, সকালে ঘুম থেকে ওঠা 5টার সময়, তারপর হচ্ছে 6টার সময় ড্রিল। আবার ক্যাডেট শুরুর দিকে একটু প্যারা থাকে, শুরুর দিকে হচ্ছে আমাদের ওই যে অনেকে হয়তো ড্রিল বলে, এটা কুচকাওয়াজ যেটা আর কি জানে, ওই জিনিসটা আমাদের তো আমরা পাই না, আমাদের শিখাইতে হয়, এর জন্য আমাদের এক্সট্রা একটা টাইম দিয়ে, মানে ওইটার পিছনে আর কি অনেক টাইম দেওয়া থাকতো। তো ওইরকম টাইপ একটা পিরিয়ড ছিল, তো অনেক কষ্ট ছিল ফার্স্টের দিকে। তখন বলা যায় হচ্ছে আমার ওজন বলতে গেলে 4-5 কেজি ওই সময় কমে গেছে 7 দিনে, এমন অবস্থা। খাওয়া দাওয়া তো যেহেতু খাওয়া দাওয়ার একটা চেঞ্জ, বাসার খাওয়া দাওয়া থেকে চেঞ্জ হয় এখন ওখানে খাওয়া দাওয়া, সো এটা কোপ আপ করা অনেক কঠিন। তো আমাদের 7 জন, মানে আমরা রুমমেটটা তো একসাথেই থাকতো মোটামুটি, রুমে হচ্ছে একটা সিনিয়র থাকতো আর বাকি সবাই আমরা ক্লাস 7। তো সবার একটাই কোয়েশ্চেন থাকতো যে 7 দিন পর কি আসবি। তো সবাই আমরা বলতাম না ভাই আর পারবো না, 7 দিন পর আসবো না, হ্যান তেন এই অবস্থা ওই অবস্থা। যাই হোক, তো সবারই মোটামুটি প্ল্যান ছিল, মানে ম্যাক্সিমামের যে না ভাই আর কন্টিনিউ করতে পারবো না, মনে হয় 7 দিন পর দেখি না আসা ট্রাই করবো। কিন্তু পরে যখন ভ্যাকেশনে গেলাম, তারপর যখন চিন্তা ভাবনা করলাম আচ্ছা ঠিক আছে কি আর করা, 7 দিন একবার ঢুকে পড়ছে, আবার বের হওয়া অনেক ঝামেলা, এগুলো আর কি মিলিটারি জিনিস, তো ঢুকলে পরে বের হওয়াটাও আর কি অতটা ইজি না।
অনেক প্রসিডিউর আছে, সো অত আর করতে মন চায়নি, যে নিজেরই ডিসিশন আমি নিলাম, আমার ফ্যামিলি তোমার বলছিল যে এখন আবার পরে আবার বের হয়ে কই যাবো, আরেকটা ঝামেলা, এই জন্য ভাবলাম আচ্ছা ঠিক আছে কন্টিনিউ করি। অবভিয়াসলি কষ্ট হয়েছে, সবারই হয়, বাট এটা আস্তে আস্তে কোপ আপ হয়ে যায়, লাইফে কষ্ট থাকবেই। আর সিনিয়রের প্যারাটা বলতে গেলে ফার্স্টে হচ্ছে আমাদের একটা কম্পিটিশন থাকে নোভিসেস ড্রিল, যেটা হচ্ছে নোভিসেস ড্রিল লাইক মনে হচ্ছে আমাদের যে এতদিন কুচকাওয়াজ ড্রিলটা শিখাইলো, ওরা হচ্ছে একটা কম্পিটিশন করে যে কেমন শিখলাম, এটা একটা জিনিস। সো নোভিসেস ড্রিল মানে জিনিসটা হচ্ছে এমন একটা প্রসিডিউর টাইপ, নোভিসেস ড্রিল হইলো, সো নোভিসেস ড্রিল আমরা শেষ করব, তখন হচ্ছে হোল কলেজের সাথে আমরা ড্রিলে যুক্ত হবো, এর পর্যন্ত আমরা হোল কলেজের পার্ট না, এমন একটা কথা বলা হতো। তো ওই নোভিসেস ড্রিলের আগ পর্যন্ত মোটামুটি বলা যায় আমাদের একটা ফ্রিডম, মানে একটু সিনিয়র একটু কম ইয়ে করে, তখন মনে করো অথরিটি আমাদের উপর টিয়া দেয়। আমাদের টাইমে যেটা ছিল আসলে আস্তে আস্তে ক্যাট কলেজের ট্রেডিশনটা আর কি চেঞ্জ হইতেছে। তো আমাদের টাইমটা ছিল আগে যেমন আমরা অনেকে হয়তো শুনছে যে ক্যাট কলেজে সেই মারামারি সেই অবস্থা হ্যান ত্যান, আমাদের টাইমে ওইটা শেষ হয়ে গেছে, ওইটা আমাদের থেকে 4-5 বছর আগে আর কি ওইরকম ছিল, তারপর থেকে আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এখন বলতে গেলে আমি বলবো যে এখন বলতে গেলে আসলে এসব কিছুই নেই। হ্যাঁ অবভিয়াসলি যেহেতু মিলিটারি ইনস্টিটিউশন একটা ইয়ে আছে, তো ওইটার আগ পর্যন্ত আমাদের আর কি অতটা ইয়ে ছিল না, আমাদের যা শেখানো হতো, তখন আমাদের যদি ভুল হইতো তাহলে হচ্ছে আমাদের একটা গাইড থাকতো, আমাদের গাইডের তাহলে ধরতো ওই কেন ভুল করলো। তো এইটা যখন নোভিসেস ডিলটা শেষ হয়ে গেল তখন হচ্ছে সব আমাদের উপর, ভুল করছে মানে ওরে ধরবো, ওরে এখন মানে পানিশমেন্ট দিব, আমরা এটা যেটা বলি পাঙ্গাবো। সো কি আর বলবো, এরকম আর কি অনেক ইয়ে ছিল। বাট আমার হচ্ছে তুই হয়তো জানিস আমি হচ্ছে অনেক নিয়মের মধ্যে থাকার ট্রাই করি, আমি টাইম অনেক কিছু মেনটেন করি একদম। মানে আমাদের একটু শর্ট করে বলতে চাই যে আমি আমার লাইফে যত ফ্রেন্ড বা যাদের সাথে মিলছি না কেন, ওর মতো আসলে ডিসিপ্লিন লাইফ আমি কখনো দেখিনি। আমাদের দেখা যায় ও মানে বলবে এনে সামনে আমাদের ইসে, তো ও হলো বৃহস্পতিবার শুক্রবার দেখতাম যে ওই পরের উইকে যেসব ল্যাব আছে ল্যাব শিট এগুলো সব গুছিয়ে ফেলতো, প্লাস হইলো যে কোনো পড়া থাকলে এই উইকে ওইটা আসলে টাইম টু টাইম, মানে কোয়াইট এ ডিসিপ্লিন মানে গাই আমি খুব কম দেখছি এরকম আসলে। হ্যাঁ এটা বলা যায় ক্যাট কলেজের একটা শিক্ষা আমার। আচ্ছা হ্যাঁ, সবাই যে এমন হয় এমন না, বাট আমি এমন ছিলাম এর জন্য মনে করো যে আমার একটু সিনিয়রিটি কম ধরতো, সো আমার অতটাও প্যারা হয় নাই, যেহেতু আমি সব কিছু মেনেই চলতেছি, আমার ভুল নাই তাহলে আমার কী করবে, যদি ভুল করে তাইলে তোমারে ধরবে। যেহেতু আমার ভুল কম ছিল আমার একটু কষ্ট হয়তো কম হয়েছে, আমাকে এত বেশি ধরেও নাই। এবার এমন আছে অনেকের অবস্থা অনেক খারাপ হয়েছে, মানে তাদের হচ্ছে দেখা যেত যে আমাদের একটা কথা আছে যে দেখা করা, ফল্ট হইলে লাইক মনে করো তোমার একটা জায়গায় ফল্ট দেখলো, তখন সিনিয়র বলবে দেখা করবো আমার সাথে, তখন হচ্ছে দেখা করার পর তারপর উনি যা করার করে আর কি, পানিশমেন্ট দেয় পারেটে ভালো জিনিস রেকটিফাই করার জন্য। অবভিয়াসলি তুমি একটা রুলসের মধ্যে আছো, একটা রুলস তো ফলো করতে হবে। তো ওই জিনিসটা আমার একটু কম থাকতো। আমার অনেক ক্লাসমেট আছে যে সারা টাইমটাই দেখা করতে করতে চলে যেত, অনেকগুলো ভাইয়ের সাথে দেখা করে এমন টাইপ অবস্থা। সো এটা আসলে টাইম টু টাইম ফার্স্ট একটু কষ্ট হয়, বাট আস্তে আস্তে জিনিসটা কোপ আপ হয়ে যায়। ইভেন ক্লাসটা যখন সিনিয়র হয়ে যায় তখন আর কি ক্যাট কলেজের লাইফটা একটা বলবো যে এটা সবার এক্সপিরিয়েন্স করা উচিত, মানে লাইফটা আসলে একটা ওই লাইফটা একেবারে ড্রিম আমাদের যদি বলা হয় আমরা আবার ব্যাক করতে চাই আর কি ওই লাইফটা 11-12 যে আমরা একসাথে ছিলাম সব ক্লাসমেটরা। আচ্ছা একটু বলি যে তুই তো ভার্সিটিতেও হলে থাকোস তাই না? তো আমাদের যে হলের যে গতানুগতিক যে লাইফ বা যে কোনো পাবলিক ভার্সিটির লাইফ আর বা থাকা খাওয়া সব কিছু মিলে, আর ক্যারেটের যে থাকা খাওয়ার যে লাইফ মানে খাবার দিয়ে বলোস, মানে একটু কম্পেয়ার যদি করো যে কোনটা আসলে কীরকম, এই পাবলিক ভার্সিটির থাকা খাওয়া এই জায়গাটা শান্তি নাকি ক্যারেটের মধ্যে থাকা খাওয়া বা এইরকম ইটা? খাওয়া নিয়ে বলতে গেলে আর ক্যারেটের খাওয়ার উপর কিছু খাওয়া নাই, ঠিক আছে এটা বলতে গেলে। আর যদি আমি থাকার কথা বলে ফ্যাসিলিটিসের দিক থেকে অবভিয়াসলি ক্যারেট কলেজ আগে, যেহেতু পাবলিক ভার্সিটির তো ওদের দেখছেন বাজেটও অনেক দেয়, হ্যাঁ ক্যারেটের বাজেট অনেক থাকে। তো ওই দিক থেকে বলতে গেলে হচ্ছে ক্যারেটের লাইফটা আর কি অনেক এনজয়েবল। বাট হচ্ছে যদি একটা জিনিস বলতে গেলে আমাদের তো মোবাইল টোবাইল বা এইসব অ্যালাউ থাকতো না। যদি কেউ এই জিনিসটা এনজয় করে লাইক আমার হচ্ছে সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে একটু ভার্চুয়াল ওয়ার্ল্ড নিয়ে আমার একটু বেশি ফ্যাসিনেশন, তাহলে হচ্ছে অবভিয়াসলি ক্যাট কলেজে তার একটু খারাপ লাগবেই। ওই দিকে ওইসব আমাদের টাইমটা দেখা গেছে আমরা যখন 6-7 দিকে ছিলাম আমাদের মনে পড়ে যে আমরা তেমন একটা ফেসবুক এগুলো তখন মানে ইমার্জিং পর্যায়ে ছিল না। তো এখন বর্তমান যুগে যেরকম দেখা যায় যে 3-4 বাচ্চারা ফেসবুক চালায়, ওদের জন্য দেখা যাবে যে একটা দুঃস্বপ্ন। হ্যাঁ ওই জিনিসটা একটা ইয়ে থাকে। তাও আস্তে আস্তে কমফোর্টেবল মানে এই জিনিসগুলো একটু ছাড় দেওয়া হইতেছে, ফ্লেক্সিবল হচ্ছে আর কি ক্যাট কলেজ সিস্টেম। তাও আমি সাপোর্ট করবো না ক্যাট কলেজে মোবাইল অ্যালাউড হোক, আমি নিজেই সাপোর্ট করবো। যেমন আমি যদি বলি আমি রিসেন্টলি দেখলাম আমাদের হচ্ছে একটা এক্সকারশন হয়, এক্সকারশন জিনিসটা হচ্ছে কাইন্ড অফ পিকনিক বলা যায়, সবাই জানে নাকি এক্সকারশন, আমাদের এটা কলেজে এক্সকারশন বলা হয়। তো ক্লাস 11 হচ্ছে আমাদের 7 দিনের একটা এক্সকারশনে, যেটা হচ্ছে আমাদের কলেজ থেকে ছিল হচ্ছে কক্সবাজার
ওই চিটাগাং এসব দিকে। তো আমাদের টাইমে ওইসব ফোন অ্যালাউড ছিল না, বাট রিসেন্টলি দেখতেছি আমাদের জুনিয়র যারা তাদের দেখতেছে তারা ফোন অ্যালাউড, তারা ফোন দিয়ে ছবি তুলতেছে তাদের ডিসকাশনে। সো বলা যায় এটা একটু ফ্লেক্সিবল হইতেছে, বাট আমার মনে হয় না অতটাও ফ্লেক্সিবল হবে যে অল টাইম ফোনে অ্যালাউড হবে। সো এটা আমি নিজেও চাই না, কারণ এটা হলে তাহলে ক্যাট কলেজ থাকলো না আমাদের। তো তোর লাইফটা তো শুনলাম, তো তোর শুরু থেকেই হলো যে মানে কাইন্ড অফ হঠাৎ করে হয়ে গেছে ক্যাডেটে যাওয়া লাগছে বা এরকম একটা সিচুয়েশন হয়েছে। তো ক্যাডেটে ঢুকলে আমার একটা ছোট্ট ইনসিডেন্ট বলি যে আমি একবার সিলেট ক্যাডেটে গিয়েছিলাম, মানে আমার একটা ফ্রেন্ড ঘুরতে গেছিলাম, ওর সাথে আর কি সিলেট ক্যাডেট কলেজটায় ঢুকা হয়েছে। তো এখানে পরিবেশটা সবসময় আমাদের আর্মির দিকে যাওয়াটারে একটু পুশ করে। আর দেখা যায় আশপাশের বন্ধু বান্ধবের মানে ম্যাক্সিমাম টাইপের 90% মানুষের ওদিকে যাওয়ার একটা ইচ্ছা নিয়ে ক্যাডেটে ভর্তি হয়। তো ওই জায়গা থেকে এরকম আশপাশের সব মানুষদের হইলো যে এরকম কথা শোনা বা আর্মি নিয়ে ফ্যাসিনেশন করা, এরা মানে ওদিকের একটা আলাদা মোটিভ তৈরি করে দেওয়া যে জিনিসটা, এই জায়গাটা থেকে বাইরে হঠাৎ করে বুয়েটে পরীক্ষা দেওয়া বা এই সাইডটা আসলে ইন্সপাইরেশনটা কোথা থেকে আসছে যে বুয়েটেই যাব বা আর্মির ওই সাইডে যাব না? তুই তো চাইলে কি দেখা যায় ক্যাডেটের একটা স্পেশাল ইয়েও আছে যে মানে একটু বেনিফিটও পাওয়া যায় আর্মির দিকে পরীক্ষা দিতে গেলে, ওই সাইডটা ছাইরা এই সাইডে আসার মোটিভেশন বলতে গেলে আমার ভাই বোন দুজনই বুয়েটেরই। সো ওনারা আমার মোটিভেশন। আর আর্মিতে কেন যাব না, কারণ হচ্ছে ক্যাট কলেজে তো বলবো যে আমার ইচ্ছা ছিল না, মানে সামা হয়ে গেছে। সো বলা যায় ওই লাইফটা আর কি, মিলিটারি লাইফটা আমার পছন্দ হয়নি। আমি একটু মোর ফ্রিডম আর কি চাই। তো আইএসএসবি যেটা হয় সো আইএসএসবিতে আমাকে সেম কোয়েশ্চেন করা হয়েছে যে ওখানে আমি গিয়ে বলে আসছি যে স্যার আমার তো ইচ্ছা নাই, বাট তাহলে কেন অ্যাটেন্ড করলাম, তাই না? তো আমাদের হচ্ছে অ্যাটেন্ড করা লাগে, আমাদের একটা কশন মানি থাকে যেটা হচ্ছে কলেজে। সো আমাদের 2বার হচ্ছে অ্যাটেন্ড করাই লাগে। একবার গ্রিন কার্ড পেয়ে গেলে তো হয়ে গেলো, রুল হচ্ছে 2বার অ্যাটেন্ড করতে হবে, 2টা রেড কার্ড দেখাতে হবে। তো আমি সেকেন্ডবার যে আর কি বলছে, তখন হচ্ছে আমাকে আর কি জিজ্ঞেস করলো যে এমনিতে কেন যাবো না। বললাম স্যার আমার কাছে মনে হয় না ফ্রিডম নাই। তো সে কেন ফ্রিডম নাই, ফ্রিডম কি বলো আমাকে। তারপর ওনার সাথে আর কি অনেক মানে আমার কাছে এটা আমার পার্সপেক্টিভ থেকে আমার মনে হচ্ছে এটা ফ্রিডম নাই। কাজ হচ্ছে ক্যাট কলেজ তো একটা কাইন্ড অফ বলা যায় একটা মিলিটারি একটা নিয়মেই চলে। সো এখানে ফ্যাকাল্টিদেরও আমি দেখলাম যে এমনিতে মানে আসলে ওদের নিয়মটা আরও একটু বেশি স্ট্রিক্ট, যে জিনিসটা আর কি আমার সাথে যায় না। আমি একটু কম স্ট্রিক্ট লাইফ আর কি প্রিফার করি, এর জন্য আর কি আমার ওইদিকে যাওয়ার ইচ্ছা হয়নি। আর হচ্ছে যেহেতু পড়াশোনার দিকে একটু ঝোঁক ছিল, আমার বুয়েটের দিকেও ঝোঁক ছিল, ভাই বোন বুয়েটে। সো ওনাদের তো লাইফস্টাইল দেখছি যে কেমন, তারপর হচ্ছে জব টব কেমন করতে। সো ওই জিনিসটা আমার বেশি টানছে এই আর্মি বা মিলিটারি লাইফ থেকে। সো দ্যাটস ওয়াই। তো ক্যাডেটে একটু পড়াশোনা নিয়ে বলি। ক্যাডেটে দেখা যায় যে স্টুডেন্টরা অনেক অ্যাক্টিভিটি করে, মানে আদার্স অনেক অ্যাক্টিভিটি আছে, প্লাস পড়াশোনাতে ওরা ভালো মোটামুটি মেনটেন করে, যারা পড়াশোনা করার একদম ভালো মতো পড়াশোনা করে। ইনফ্যাক্ট দেখা যায় যে আমাদের হলো যে যখন বন্ধ হয় তোদের, তখন দেখা যায় অনেক আমাদের টিউশন মিডিয়াতে হলো যে পোস্ট আছে ক্যাডেটের 1-2 মাসের মধ্যে একদম এই পেপার ওই পেপার শেষ করে যাবে, এরকম টাইপেরও পোস্ট আসে। তো তোর পড়াশোনাটা আসলে কীভাবে চলতো? ওই গতানুগতিক ওই স্টাইলই পড়তি যে ডেইলি টু ডেইলি পড়বো বা এরকম টাইপের, নাকি আলাদা করে দেখা যেত একসাথে অনেক কিছু পড়ে রাখছো, বা পড়াশোনাটা আসলে কি স্টাইলে ক্যারেটে কন্টিনিউ করছিস? আমার পড়াশোনার স্টাইল বলবো আমি, যেমন তুই যেটা বললি ভ্যাকেশনে এসে যে এই পেপার শেষ করে দেয়, আমি বলতে গেলে আমার ক্যারেট লাইফে যতগুলো ভ্যাকেশন পেয়েছি আমার মনে হয় না আমি সব মিলে 2 থেকে 3 ঘন্টাও পড়ছি। আমি ভ্যাকেশনে এক ফোটাও বই নেই। ক্লাস 7-এর দিকে হচ্ছে যে আমরা তো ব্যাগটেক গুছাই আসতাম ভ্যাকেশনে, আমি বইটই নিয়ে আসতাম, বইগুলো একটু ভারী থাকতো, সব নিলে তো অনেক ভারী হয়। ফার্স্টের দিকে বইগুলো নিয়ে আসতাম, বই আমার ব্যাগ থেকে বের করাই হইতো না। পরে হচ্ছে আমি যে আস্তে আস্তে যখন ছিল না, বই আনাই বাদ দিয়ে দিলাম। সো ভ্যাকেশন আমি পড়াশোনা করতামই না। আমার মেইন পড়াশোনা ছিল হচ্ছে আমাদের ক্যারেটের যদি রুটিন বলি, রুটিন হচ্ছে আমাদের পড়াশোনার টাইমটা থাকছে মাগরিবের পর থেকে হচ্ছে রাত 10টা পর্যন্ত হচ্ছে পড়াশোনার টাইম, মাঝে হচ্ছে ডিনার আছে। সো এটা হচ্ছে আমাদের প্রেপ বলতো, যেটা ফুল ফর্ম বলা যায় প্রিপারেশন। সো প্রিপারেশনে শর্ট প্রেপ। সো আমাদের হচ্ছে প্রেপ থাকতো, ওই প্রেপ টাইমে হচ্ছে আমি পড়তাম, ওইটা দিয়ে আমার এই পড়াশোনাটা কি কোনো লাইব্রেরিতে যায়? না, এটা হচ্ছে আমাদের ক্লাসরুমে। এটা হচ্ছে আমাদের যেখানে ক্লাস হয়, একাডেমিক বিল্ডিং বলতাম, যেখানে ক্লাসরুম নিজেরা পড়াশোনা। আর হচ্ছে আমাদের যদি প্রবলেম থাকতো, স্যাররা হচ্ছে ওই সময় রাউন্ডে থাকতো, স্যারদের আর কি ডিউটি থাকতো, যেহেতু পড়াশোনা করতেছে নাকি চিল্লাপাল্লা করতেছে। নিয়মটা সুন্দর, একদম সব সময় পাওয়া যায় স্যার। হ্যাঁ, চিল্লাপাল্লা করতেছে নাকি হ্যান, তো ওই সময় স্যাররা থাকতো। আমাদের যদি প্রবলেম থাকলো আমরা স্যাররাও বলতে পারতাম, বাট যেটা অত বেশিও করা হয় নাই। তাও হচ্ছে ব্যাপারটা আর কি সুযোগ ছিল যে স্যারদের বলা যায়, প্লাস হচ্ছে দেখা যেত হচ্ছে সিনিয়ররাও আর কি হেল্পফুল থাকতো এইসব ব্যাপারে। কারণ কি
হ্যারি পটার দেখছে নাকি সবাই, আমি জানি না। হ্যারি পটার একটা ইয়ে ছিল, হ্যারি পটারে যেমন ছিল একটা ইয়ারের লাস্টে একটা হাউস চ্যাম্পিয়নশিপ ছিল না, আমাদের ক্যারেটাও এরকম ছিল, হাউস চ্যাম্পিয়নশিপ। অ্যান্ড একাডেমিক্স সবচেয়ে বেশি পয়েন্ট হচ্ছে কভার করতো। সো অবভিয়াসলি সব হাউস, তিনটা হাউসের মধ্যে কমিশন হাউস চাবি তার জুনিয়রদের হচ্ছে যাতে একটু আমি বেশি বেশি পড়াই, বেশি বেশি পারে পড়াশোনা করতে। সো এদিকে সিনিয়রের হেল্পও পাওয়া যেত। এমনও ইয়ে হয়েছে যে আমরা এইসবের জন্য সিনিয়রের, যেমন যে টিউশনের কথা বলি, সিনিয়ররা হচ্ছে ক্লাস 11 হচ্ছে আমার 7, 8, 9 ওদের হচ্ছে ক্লাস নিত পড়ে, মানে 10টার পরে, প্রেপ টাইমে না, প্রেপ টাইমের পরে। সো এমনও থাকতো। তো আমার অত কিছু লাগতো না, আমি নিজে নিজেই পড়ে করতাম, ক্লাসগুলো ফলো করতাম, যেহেতু অনেক অ্যাক্টিভিটিস আমাদের সকালে পিটি করে দিয়ে তারপর হচ্ছে ক্লাসে যেতে হতো। তো দেখা যেত ম্যাক্সিমাম অনেকেই হচ্ছে দেখা যেত ক্লান্ত থাকতো, ঘুমায় পড়তো ক্লাসে। আমি ট্রাই করতাম হচ্ছে ক্লাসটা মানে ফলো করার, আর হচ্ছে রেগুলার হচ্ছে প্রেপ টাইমে অনেকে পড়তে যেত না, যেহেতু বাবা মা নাই, কোনো ইয়া নাই, নিজের উপর সব, আর তুমি পড়ো না পড়লে নাই, তাহলে যেহেতু অনেকেই পড়তো না। আমি চাইতাম হচ্ছে মানে আমার জন্য যে টাইমটা দেওয়া, এই ক্লাস করার টাইমে ক্লাস করি, প্রেপের টাইম পড়াশোনা করি, মানে যতটুকু ইউটিলাইজ করা যায়। সো এটা দিয়ে আমার পড়াশোনার ইয়েটা ছিল এটাই, এর বাইরে আমি পড়তাম না। হাউসে যেও আমার পড়তাম না, লাইক হচ্ছে হাউসে যে আমি 10টার পর আমাদের হচ্ছে একটু ওখানে টিভিও আমাদের এত অ্যালাউড ছিল না, টিভি দেখা যেত আমাদের ডিশ লাইন অফ করা থাকতো। 10টার পর 10:45 পৌনে 11টায় থাকতো আমাদের লাইটস অফ, মানে হচ্ছে সব রুমের লাইট অফ হয়ে যাবে, পড়াশোনা করতে পারবো না, লাইট অফ হয়ে যাবে, টিভি অফ হয়ে যাবে, সবাই সব রুমে থাকবে এটা। তো এই 45 মিনিট দেখা যেত আমি টিভি দেখতাম। তো হলে যাই আমি তো টিভি দেখতাম। সো আমি পড়াশোনার টাইম পড়াশোনা, টিভি দেখার টাইম টিভি, ঘুমানোর সময় ঘুম, যা করে ওই অনুযায়ী করতাম। এটা দিয়ে আমার এগুলো আসলে নিয়মগুলো জানতাম না, আমার খুব ভালো লাগতেছে এইটা শুনে। তো ওই নিয়মের মধ্যে থেকে থেকে আর কি যা হওয়ার হয়ে গেছে। আমার টিউশনও করি নাই আমি কোনো সময়, ভ্যাকেশনে তো পড়িই নাই, সো এটা দিয়ে কভার হয়ে গেছে মোটামুটি। অনেক সুন্দর লাগলো কাহিনীটা, মানে আগে এরকম মানে আমি ডিটেলসে শুনি না কীভাবে স্টাইলটা আর কি চলে। তো এই একটু রিকল করতে চাচ্ছি, একটু অ্যাডমিশনের যাত্রাটাতে চলে আছে যে আমরা এইচএসসি পাস করলাম, এবং আমাদের ব্যাচটা তো মানে খুবই অনেক টাইম পাইছে, ওই যে করোনা টাইম সব কিছু মিলে বলা যায় যে 1 বছর আরও এক্সট্রা পাইছে আসলে। তো ওইটার আসলে এই অ্যাডমিশনের মানে যাত্রার একটু শুরুর দিকের কাহিনী বল, যে কীভাবে শুরু করছিলি, বা পড়াশোনাটা হলো যে মাঝখানে তো থাইমে যাওয়ার কথা, কারণ কি করোনা টরোনা, কীভাবে কি আগাইছিলি একটু শুরুটা? অ্যাডমিশনের প্রিপারেশনটা আমার নেওয়া ক্লাস 11 থেকেই শুরু, কারণ হচ্ছে আমি ফার্স্ট থেকে ডিটারমাইন্ড আমার বুয়েটে চাচ্ছি, আমার ভাই বোন বুয়েটে, সো আমার বুয়েটে গিয়ে হওয়া লাগবে। সো উদ্ভাসে কতগুলো হচ্ছে কনসেপ্ট বুক থাকতো, আমার ভাইয়ের কনসেপ্ট বুক ছিল, আমি কনসেপ্ট বুকগুলো কালেক্ট করি, যদু ভাইয়ের ছিল ওইগুলো হচ্ছে আমি কলেজে নিয়ে যাই 11-এই। তো আমার পড়াশোনার স্টাইলটা ছিল এমন, লাইক কলেজে যে চ্যাপ্টারটা শেষ হইতো, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, এই তিনটি তো মেইন বুয়েটের জন্য। সো আমি হচ্ছে কনসেপ্ট বুকে অনেক হচ্ছে ওই বইটা যেগুলো আসছে বা একটু কমপ্লেক্স বা হচ্ছে কনসেপ্ট এগুলো নিয়ে। তো যেহেতু ওই চ্যাপ্টার যখন আমার ক্লাসে পড়ানো শেষ, আমি হচ্ছে কনসেপ্ট বুকে মানে মোটামুটি একটু আইডিয়া নিয়ে বই থেকে পরে আমি কনসেপ্ট বুকে চলে যেতাম। তো কনসেপ্ট বুকে যে ওইটা পড়তাম, ওইটা যে কমপ্লেক্স প্রবলেম ওইগুলো হচ্ছে প্র্যাকটিস করতাম। অবভিয়াসলি ফার্স্টে পারতাম না, আস্তে আস্তে প্র্যাকটিস করতে তারপরে এমন বলা যায় যে আমার কনসেপ্ট বুক বলতে 10-12 বার পড়া হয়ে গেছে, এমন একটা অবস্থা। মানে অবভিয়াসলি আমি 11 থেকে শুরু করছি, তো এমন তো আমার জার্নিটা ছিল এই 11 থেকেই। তো এর জন্য দেখা যায় অ্যাডমিশন টাইমে আমার প্যারাটা খুব কমে গেছে, কারণ হচ্ছে আমার প্র্যাকটিসটা 2 বছর আমার হয়ে গেছে আগে। তো যখন ব্রেক হইলো, আমাদের তো ওই টাইমে এসএসসিটা আমাদের তো ওই করোনা টাইম, তো আমরা ফার্স্টে কলেজেই ছিলাম যেহেতু করোনার টাইম, আর হচ্ছে কলেজে হচ্ছে আমাদের দায়ভার ওনাদের উপর যদি আমাদের কিছু হয়। তো এর জন্য ফার্স্ট হচ্ছে কলেজেই আর কি মোটামুটি যতটুকু সেফটি মেজার এইসব ফলো করা হচ্ছে তখন হচ্ছে এইচএসসি যে হবে না পিছাই না এরকম হয় না, যখন হচ্ছে এইচএসসি পিছাইলো তখন হচ্ছে ওনার ডিসিশন, মানে তখন হচ্ছে আমার পড়াশোনার স্টাইলটা ছিল কি, যে আমি এইচএসসির জন্য পড়াশোনা করছি, এখন হচ্ছে আমি অ্যাডমিশনের জন্য আবার পড়াশোনা শুরু করি। আচ্ছা, এইচএসসি যখন আর কি তোদের ওই টাইমে যখন পিছায় না, মানে ও তো আমরা শিওর ছিলাম না, হওয়ার কথা ছিল তো আবার ক্যান্সেল হয়েছে, ওই টাইমে কি বন্ধ দিয়ে দিছে নাকি ওইখানে ক্যারেটেই ছিলি? ওটা হচ্ছে বন্ধ দিয়ে দিয়েছে ফার্স্টে, কিছুদিন হচ্ছে ওনার ওইখানেই রাখছে। তারা ভাবছিল যে বাইরে দেওয়া তো আবার এটাও একটা হ্যাসেল, বাসে করে নিয়ে যাবে, এর মধ্যে যদি হয়, ওই সময় তো ফার্স্ট অনেক ভয় তো হয়েছিল। তারপরে হচ্ছে ওনারা দেখলো যে আসলে এতদিন আসলে রাখাটাও আর কি ফিজিবল না, তো ওনারা তারপর যতটুকু সেফটি মেজার ফলো করা যায় ততটুকু সেফটি মেজার ফলো করে আমাদের হচ্ছে সবাইকে মানে বাসায় করে দিছে, মানে বাসায় ভ্যাকেশনেই পাঠিয়ে দিছে। তো ওই টাইমে যখন হচ্ছে আমি জানলাম এসএসসি অফ, তখন আমার পড়াশোনা আমি অফ করি নাই, আমি ট্রাই করছি হচ্ছে অ্যাডমিশনের জন্য পড়াশোনা কন্টিনিউ করার জন্য। বাট যখন বাসায় গেলে আমার পড়াশোনা করতে মন চায় না, বাসায় যে আমার হচ্ছে একটা গ্যাপ পড়ে গেছে আনটিল কতটুকু, যে হচ্ছে যখন আমাদের এসএসসি অটো পাস হইলো, এইচএসসি অটো পাস হলো, তার আগ পর্যন্ত আমার পড়াশোনা নাই। তো মোটামুটি মার্চে হয়তো আমাদের মাসের দিকে হয়তো আমাদের আমাদের ভ্যাকেশনে পাঠায়, তো আমাদের মনে হয় কবে অক্টোবরের দিকে হয়তো মনে হয় নাকি এরকম টাইমে হচ্ছে, তো বল যে 5-6 মাস আমার গ্যাপ পড়ে গেছে।
তো যখন হচ্ছে ইয়ে হইলো তখন তো এখন অ্যাডমিশনও কবে হয়, অ্যাডমিশনেরও তো কোনো ঠিক ঠিকানা নেই কবে হবে। এইচএসসি বাদ গেছে তো ঠিক আছে, এখন অ্যাডমিশন কবে হবে এটারও কোনো ঠিক ঠিকানা নেই। তো দেখা যায় যখন ইয়ে হইলো তখন আমি আস্তে আস্তে পড়াশোনা শুরু করলাম, তখন দেখলাম আমি কিছুই পাই না। বেসিক যে একটা ছিল ফেক্টর গুণন বা ডট গুণন এইসব আমার মাথায় নাই বলতে গেলে। আমি তারপর তো অবাক, কি অবস্থা আমার। তারপরে যাই হোক আস্তে আস্তে তারপর পড়াশোনা করলাম, আমার বেশি দিন লাগে নাই ক্যাচ করতে, যেহেতু আগেই পড়া ছিল, মানে সব ভালো মতোই পড়া ছিল। তারপরে আর কি কি বলবো, তারপরে ট্রাই করলাম যতটুকু রেগুলার থাকা যায়। তো বুয়েটের আগ পর্যন্ত যদি আমি অ্যাডমিশন জার্নির কথা বলি, তো বুয়েটের আগে আমাদের হচ্ছে এমআইএসটির, বুয়েট তো অনেক পড়া হয়, এমআইএসটি আইআইটি এগুলো আর কি হয়। আমি সবগুলোর আর কি দিলাম, আমার মেডিকেলের ইচ্ছা ছিল না, মেডিকেলে দিও নাই, আমার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং। তো হাইস্ট তো ঢাকা ইউনিভার্সিটি দিব। সো আমি হচ্ছে এমআইএসটি, আইআইটি, ঢাকা ইউনিভার্সিটি আর বুয়েট এই 4টা বছর ফর্ম তুলি, আর তুলি নেই। আর আচ্ছা সিকিউর ওয়েট ওইটারও ছিল, বাট ওইটার দেই নাই, যেহেতু এমআইএসটা আমার এমআইএসটিতে আগে হয়ে গেছিলো। এমআইএসটি কি ভর্তি হয়েছিলি? হ্যাঁ এমআইএসটিতে ভর্তি হয়েছিলাম। এমআইএসটি আইআইটি তো সবার আগে হয়। সো এমআইএসটিতে হই আইআইটি ভর্তি পরীক্ষার আগের দিন এমআইএসটি রেজাল্ট হয় আমার যতদূর মনে পড়ে। সো এমআইএসটিতে আমি হচ্ছে উদ্ভাসে হচ্ছে কোচিংয়ে ছিলাম, বাট উদ্ভাসে আর কি ছিল, উদ্ভাসে তো ক্লাস ছিল না, অনলাইনে ক্লাস ছিল, অনলাইনে ক্লাস করতে ভালো লাগে না। সো আমি ট্রাই করতাম এক্সামগুলো দেওয়ার, কিন্তু এক্সামে আসলে আমার রেজাল্ট এতটা বাজে আসতো, আমি ডিমোটিভেটেড হয়ে যাই, আমি এক্সাম দেওয়া বাদ দিয়েছি। তো বলা যায় এমআইএসটি ছিল হচ্ছে আমার নিজেকে টেস্ট করার একটা এক্সাম ছিল, একটা বলা যায় এমআইএসটিটা আমার মনে আছে একদম ফার্স্ট এক্সাম ছিল, হ্যাঁ একেবারে ফার্স্ট এক্সাম ছিল। তো এমআইএসটিটা দিয়ে হচ্ছে আমি নিজের টেস্ট করতেছিলাম যে আসলে আমার প্রিপারেশনটা কোন লেভেল আছে, কারণ উদ্ভাসের উপর আমার কি মানে আমার মনে তো কোনো একটা খাপলা আছে, এত খারাপ হওয়ার কথা না আর কি, মানে আমি অত সিরিয়াস ছিলাম না, এটা একটা কথা। যাই হোক, তো তারপর হলো ঠিক আছে আমি হচ্ছে এমআইএসটি দিলাম, এমআইএসটির উপর এখন এমআইএসটি রেজাল্টের জন্য ভয়টয় আজকে আসতেছে। তো আইআইটি পরের দিন, আমি জানতাম না যে ওই দিনই আগের দিনই রেজাল্ট হয়ে যাবে। তো রেজাল্ট হয়ে গেলো, দেখলাম আলহামদুলিল্লাহ হয়ে গেল, মোটামুটি একটা পজিশন আসলো। তখন বুঝলাম আচ্ছা ঠিক আছে, আমি লাইন আমার ঠিক আছে, ট্র্যাকে আছি, আমি অতটাও খারাপ প্রিপারেশনে আসি না। সো বলা যায় আইআইটি আমি পুরা রিল্যাক্স, আমার এমআইএসটি হয়ে গেছে, আইআইটি না হইলেও কি। এইটা একটা এমআইএসটিতে একটু হয়তো ভয়টই ছিল যে ফার্স্ট এক্সাম কি হবে, বাট আইআইটি পুরোপুরি রিল্যাক্স, এবং এই রিল্যাক্সে আমার মনে বলা যায় আইআইটি মনে করো আমার 50% ইয়ে বেড়ে গেছে, পসিবিলিটি বেড়ে গেছে চান্স পাওয়ার। হ্যাঁ, আর এইটা আমি দেখছি যে আমার যে যাদের প্রথম এক্সামটা ভালো হয় আলটিমেটলি দেখা যায় ঘুরে ফিরে পজিশনের একটু হেরফের হইতে পারে, বাট সবকটা এক্সাম ক্র্যাক করে ফেলে আসলে। মানে প্রথম এক্সামটা আসলে অ্যাডমিশনের একটা খুব ক্রুশাল একটা এক্সাম। হ্যাঁ, তারপর আইআইটিতে হইলো, আইআইটিতে হওয়ার পর আমার হচ্ছে তারপর আমি এখন কোথায় ভর্তি হবো, একটা জায়গায় ভর্তি হবো, কারণ বইটি মেইন, বইতেই যাবো আলটিমেটলি আমার বাট একটা জায়গায় ভর্তি হওয়ার ট্রাই করতেছিলাম। যাই হোক, তারপরে এমআইএসসিতে ভর্তি, এমআইএসসিতে ক্লাস করি, তখন হচ্ছে আমি কীভাবে বুয়েটের প্রিপারেশন নেব, তখন হচ্ছে আমার একটু টাফ হয়েছে। আমার এমআইএসটি পড়াও কন্টিনিউ করছে, আবার অ্যাডমিশনের পড়াও কন্টিনিউ করছে, সো একসাথে দুইটা কন্টিনিউ করা লাগছে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু অলরেডি একটা ভার্সিটির ফিল, হ্যাঁ ভার্সিটির ফিল, সো দুইটাই কন্টিনিউ করছি, ট্রাই করছি আর কি অ্যাডমিশনটা যাতে একেবারে গ্যাপ না পড়ে যায়, ওইটাও মোটামুটি দেখা যেত দিনে হয়তো 3-4 ঘন্টা যাতে ওইটাই টাইম দেওয়া যায়, আর বাকিটা এমআইএসটির হালকা টালকা পড়াশোনা। সো এমআইএসটিতে অ্যাডমিশন টেস্ট হয়, বাট যখন হচ্ছে বইটার রেজাল্টটা দিল তখন হচ্ছে আমাদের একটা সেমিস্টার শেষ, এমআইএসটি নতুন সেমিস্টার শুরু। তো তখন হচ্ছে যখন বইটার রেজাল্ট দিল তখন আমি বইট নিয়ে পড়ে সিরিয়াস, তখন আমি এমআইএসটির পড়া বাদ, আমি হচ্ছে বইটার পরে নিয়ে মানে অ্যাডমিশন নিয়ে মোটামুটি সিরিয়াস হয়ে গেছি। সো অ্যাডমিশন নিয়ে পড়াশোনা শুরু করি। সো অত প্যারা নেওয়া লাগে নাই আমার, মোটামুটি একটু রেগুলার থাকার ট্রাই করছি, এটাতেই আমার আলহামদুলিল্লাহ যা হওয়ার রেজাল্ট আসছে। আচ্ছা ভালোই। তো রইল যে ওই টাইমে একটা রোলার কোস্টার টাইপেরই ছিল। তো একটু বুয়েটের কেন্দ্রিক আসি, যেহেতু তুই বুয়েটের টিপুলিতে আছোস, তো একটু যদি সাবজেক্ট ওয়াইজ যদি একটু প্রিপারেশন নিয়ে আসে, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হ্যাঁ তিনটার যদি একটু শর্টে হলো যে সাবজেক্ট ওয়াইজ কীভাবে প্রিপারেশন নিলে লাইক জুনিয়রদের, বা তোর যদি কোনো মনে হয় যে আমি এরকম প্রিপারেশন নিয়েছিলাম, এটা আমার ভুল ছিল, এইরকম নিলে ভালো হইতো, অথবা এই ওইটা হলো ভালো প্রিপারেশন নেওয়ার। কেন কি দেখা যায় কি যে বুয়েটের এক্সামটা আমাদের একটু অন্যরকম স্টাইলে, অন্যরকম বলতে যে অনেক জায়গায় আমরা অবজেক্টিভ দিয়ে আসি 1 ঘন্টার পরীক্ষা, ওইখানে যে স্ট্র্যাটেজি আর বুয়েটের স্ট্র্যাটেজি কিন্তু আসলে এক না। যেটা আমরা সবসময় বলি যে ম্যারাথন রেস আর ওই যে শর্ট রান রেস, এটা আসলে এক না। ম্যারাথন রেসে এবার আবার দেখা যাচ্ছে যে 60টা কোশ্চেন হবে, যে নতুন ব্যাচে এবার তো প্রিলিমিনারিও নাই। তো এই ম্যারাথন রেসে বা বুয়েটের প্রিপারেশন কেন্দ্রিক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে একদম শুরু থেকে কিভাবে পড়া উচিত, আর হলো যে অ্যাডমিশনে কি কি জিনিস ফোকাস রাখা উচিত, আর কোন কোন জিনিসগুলোতে করা উচিত না, এরকম যদি একটু কিছু জুনিয়রদের জন্য বলতি। আচ্ছা, আমি তো বললাম আমার অ্যাডমিশন জানি শুরু হয়েছে 11 থেকে, আমি প্রিপারেশন শুরু করছি। আমার মনে হয় যে বুয়েটের জন্য স্পেসিফিক্যালি যদি বলতে হয়, যদি বুয়েটে চান্স পাওয়ার আমার মনে হয় মেইন চিট কোড যদি বলা যায় যে তুমি কতটুকু প্র্যাকটিস করতেছো। আচ্ছা,
সো আমার প্র্যাকটিসটা তাহলে বলা যায় আলটিমেটলি 2 থেকে 2.5 বছরই বলা যায়। সো যে 6 মাসের প্র্যাকটিস নিল আর যে 2.5 বছরের প্র্যাকটিস নিল, অবভিয়াসলি একটা ডিফারেন্স আছে। যে যত সে প্র্যাকটিস করবে তার। সো সাবজেক্ট ওয়াইজ বলতে গেলে ফিজিক্স মোটামুটি ম্যাথই আসে, থিওরিটা কম আসে, ম্যাথই আসে। তো আলটিমেটলি বলা যায় যত পসিবল, মানে এখন তো অনেক কিছু অ্যাভেলেবল, কোয়েশ্চেন ব্যাংক তো বহুত অ্যাভেলেবল, কোয়েশ্চেন ব্যাংক, তারপর হচ্ছে উদ্ভাস বা বিভিন্ন আবার এআইও আছে, কোশ্চেন দিয়ে আবার জেনারেট করা যায়। হ্যাঁ, সব কিছু এখন অ্যাভেলেবল। সো মোটামুটি একটা আইডিয়া এখন ইজিলি পাওয়া যায় যে কেমন টাইপ কোয়েশ্চেন আসে। ওই সেম টাইপেরই কিন্তু মোটামুটি, এমন না যে আকাশ থেকে নতুন কোয়েশ্চেন আনা দিবে। সো মোটামুটি বলা যায় সেম টাইপেরই কোয়েশ্চেন আসবে বুয়েটের। সো কোয়েশ্চেন ব্যাংক ফলো করলে মোটামুটি একটা আইডিয়া আসে। সো ওই অনুযায়ী ফার্স্টে হচ্ছে অ্যানালাইসিস করতে হবে যে কেমন টাইপ কোয়েশ্চেন আসে। সো ওই অনুযায়ী আমার প্রিপারেশন দিতে হবে। যেমন ফিজিক্সে শুধু ম্যাথ আছে, সো আমার হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের যেটা সিলেবাস, এখন যাই না, মাঝে তো অনেক শর্ট সিলেবাস ছিল মানে অ্যাডমিশনে। সো যেগুলো হচ্ছে সিলেবাস আছে ওই চ্যাপ্টার রিলেটেড যত ধরনের ম্যাথ পসিবল ওই টাইপের হচ্ছে ম্যাথ করে ফেলা। এটা হচ্ছে ফিজিক্সের জন্য। ম্যাথের জন্য সেম। কেমিস্ট্রিতে একটু থিওরি আসে। সো কেমিস্ট্রি আমার কাছে মনে হয় একটুখানি টাফ মনে হয়েছে আমার কাছে বুয়েটের জন্য, কারণ এটা ম্যাথ কম। ম্যাথ তো আমি জানি, বাট থিওরিটা আসলে কই থেকে দেয় এটার আর কি কোনো ঠিক ঠিকানা আমার মনে হয়েছে বুয়েটার নাই। কারণ আমাদের টাইম, হ্যাঁ আমাদের টাইমে আমার অ্যাডমিশনে মনে হয় যে এমন এমন কোয়েশ্চেন আসলে এগুলো আল্লাহ জানে আর কি কই থেকে আসছে, এগুলো কোনো সময় আগেও আসে নাই। আমি আর কি অনেক প্রিপেয়ার করছিলাম আর কি, মেইন ফোকাসটা ছিল আমার কোয়েশ্চেন ব্যাংকের দিকে। আমি হচ্ছে বুয়েটের বলতে গেলে 20 বছরের আগের কোয়েশ্চেন, মোটামুটি 20 বছরের কোয়েশ্চেন ব্যাংক কালেক্ট করি, কেমন টাইপ কোয়েশ্চেন আসে। আগে হয়তো এমসিকিউ আসতো, তো আমাদের টাইমে প্রিলিমিনারি ছিল, তো দেখা যায় 2010-এর আগে মনে হয় এমসিকিউ আসতো, 13 পর্যন্ত মেবি এমসিকিউটা তো আমার ঠিক মনে নেই, মানে আগে এমসিকিউ আসতো এটা মনে ছিল। তো আমি এমসিকিউ প্রিপারেশন ওইটা দেখে আর কি নিয়েছিলাম। সো ওইরকম টাইপ একটা দাঁড় করাইছিলাম যে সবগুলো আর কি নোট করছি, যেগুলো যেগুলো নতুন হয়েছে সবগুলো আর কি আবার নোট খাতায় আনছি, সবগুলো অ্যানালাইসিস করে। সো এমন করে আর কি দেখলাম যে কেমিস্ট্রিটা আর কি খুব যে কমন পড়বে আসলে এমনভাবে বলা যায় না, বাট ফিজিক্স ম্যাথ কমন পড়ার মতো টাইপ, মানে লাইক হচ্ছে হয়তো একটুখানি ইয়ে করবে, বাট তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে আশা করি পারার মতো মোটামুটি। তাও টাফ করা যায় হয়তো, অবভিয়াসলি টাফ করা গেলে, বাট এরকম আমার মনে হয় কোয়েশ্চেন ব্যাংকটা ফলো করলেই ইয়ে হয়। খুব বেশি যে ইয়ে হবে, লাইক অনেকে দেখা যায় আইআইটির কোয়েশ্চেন সলভ করে গেলে। তো এখনকার ছেলেপেলের দেখা যায় অনেক ইয়া থাকে যে হ্যাঁ আমি তো আইআইটি কোয়েশ্চেন ব্যাংক কি ওইখানে মনে হয় অ্যাডমিশন টেস্ট আছে, অনেক টাফ হয়, অনেক কঠিন কোয়েশ্চেন আসে, তো ওইগুলোর প্রিপারেশন নেয়, দেখা যায় ইজিগুলো পারে না। সো বইটা দেখা যায় যে খুব একেবারে যে খুব হাই লেভেলের দেয় এমনও না, খুব ইজি দেয় এমনও না, একটা দুইটা হাই থাকে, ওটা যে না পারলে পজিশন আসলে খুব বেশি, তুমি একটা ফার্স্ট সেকেন্ড, একটা তো এটা তুমি হাই পারলা, তুমি হচ্ছে ইজিগুলো তারপর পারলা না, তাহলে এটা ভালো হইলো নাকি মোটামুটি। সো মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার করে মোটামুটি লেভেলের গুলো করলেই হয়। বেশি হাই লেভেলের গুলো যে তোমার পারো না দেখে যে তোমার হবে না এরকম ধারণা রাখা ইয়াও না, আবার হাই লেভেল পারি দেখে যে আমার হয়ে যাবে এমনও না। সো আমার মনে হয় মোটামুটি কোয়েশ্চেন ব্যাংকটা ফলো করলে মোটামুটি যা আসে ওইটাই বারবার প্র্যাকটিস করার কথা এটাই বলতেছি, কারণ হচ্ছে বইটার একটা মেন, এবার যেহেতু 60টা কোয়েশ্চেন, সো এবার টাইমের অনেক একটা ব্যাপার থাকবে, অনেক কম টাইম থাকবে। আমার মনে হয় বুয়েটের একটা হচ্ছে 60টা আমার মনে হয় না জীবনেও হয়তো কেউ করতে পারবে। সো তোমার ম্যাক্সিমাম টার্গেট থাকবে তুমি কত বেশি আর ক্যান্সার করতে পারো। তো তুমি বেশি অ্যান্সার করতে পারবে কখন, যখন তোমার পার কোয়েশ্চেনে তোমার টাইম তুমি কম দিয়ে করতে পারবে। এটা তুমি কীভাবে ইমপ্রুভ করবা, যত বেশি প্র্যাকটিস করবা। আমি যদি একটা কোয়েশ্চেন ফার্স্টে যেটা আমার প্র্যাকটিস আছে, লাইক মনে করো আমার একটা কোয়েশ্চেন আমি দেখলাম, আমার যদি এটার জন্য আরও 30 সেকেন্ড চিন্তা করতে হয় যে আসলে কোয়েশ্চেনটা কী বুঝাইছে, কী করতে হবে, স্টেপটা আমার যদি ইয়ে করতে হয়, এটা একটা টাইম লস। আর তুমি যদি প্র্যাকটিস করো বেশি, তুমি একবার রিডিং করেই বুঝে যাবে আমার স্টেপটা এইভাবে আসবে। সো এখানে টাইমটা মনে করো 10 সেকেন্ড লাগলো, এটা 30 সেকেন্ড, 20 সেকেন্ড হিউজ টাইম একটা। সো এভাবে টাইম সেভ করা আর কি শিখতে হবে। এটা কীভাবে প্র্যাকটিস করতে হবে বেশি। তুমি যে বেশি কঠিন আমি করতেছি সবগুলো আমি টাচ করে গেলাম, ওইগুলো পারতেছি মানে আমি বইটা যাবে এমন না। তোমার মিডিয়াম রেঞ্জেরগুলোই তুমি প্র্যাকটিস করে এমন করো যেটা হচ্ছে তোমার দেখলেই তুমি বুঝে যাও যে হ্যাঁ এটা আমার এত টাইম লাগবে, এতক্ষণে তাড়াতাড়ি করে ফেলতে পারবো। এই জিনিসটাকে প্র্যাকটিস করা মনে হয় ভালো হবে। আশিকের একটা জিনিস আমার খুবই লাগে যে আমি নিজের কথা বলি যে আমি আগে কোশ্চেন ব্যাংকটা দেখতাম, এমন না যে কোশ্চেন ব্যাংক দেখতাম না, বাট মেইন পড়াটা একটু বেশি টাইম নিয়ে পড়তাম এবং ওইটাই আর কি মেইন আমার রাখতো। কিন্তু আমি আর কি বুয়েটের লাইফে উঠে এত বড় সমুদ্র ওই টাইমে না কোপ করতে পারতাম না, সব কয়টা জিনিস একসাথে পইরা যায় পরীক্ষার হলে তখন পারতাম না। কিন্তু ওর রেজাল্ট একদম আমাদের 1-1 শুরু থেকে অনেক ভালো। তো ওর কাছে আমি যখনই কিছু বুঝতে চাইতাম, ও আগে কিন্তু আমার যে কয়বারই গেছে, আমার তোর মনে আছে কিনা জানি না, যে ও দেখতাম যে টার্মের আগে কোশ্চেন সলভ করতেছে, আমারে বলতেছে যে এইটা পরীক্ষা আসছে তাহলে এটা লাগবে না, এটা পরীক্ষায় আসছে তাহলে এইটা লাগবে। মানে আমি প্রশ্নে গেলে আমি কিছু যদি আনকমন কিছু নিয়ে যেতাম, ও হলো যে আমাকে বলে দিতে পারতো। তো ওরে আমি সবসময় দেখছি ও খুব অ্যানালাইসিস করে ও জিনিসটা, মানে শুধু অ্যানালাইসিস করে না, ধরতে পারে, বুঝতেও পারে। এইটা আসলে আমাদের অনেক মানে
রেজাল্ট ভালো করার জন্য অনেক বুস্ট করে দেয়। ধরো তুমি এখানে থিসিস করতে আসো না ভাই, তুমি কোনো নতুন কিছু ইনভেন্ট করতে আসো না, তোমার আসলে মানে পরীক্ষায় যা আসবে সেইটা তোমার আসলে পারা লাগবে, এইটাই তো স্ট্র্যাটেজি, তাই না? জি। তো এইটা আসলে ওর মধ্যে একদম ভয়রা আছে একদম, তাই আর কি আছে। তো আমরা অ্যাডমিশনের ওর কাছ থেকে মোটামুটি আমরা আই গেস জার্নিটাও পাইছি এবং কি কি পড়া লাগবে কীরকম ওইটাও পাইছি। তো এই পর্যায়ে আমরা একটু আসি, যারা মনে করো আমাদের সামনে অ্যাডমিশন হবে, চান্স পাইছে, এবং এক একজনের তো লাইফের এক এক দিকে যাওয়ার ইচ্ছা, যেমন অ্যাডমিশনে যাওয়ার পর সবাই আমরা একটু স্থিমিত হয়ে যাই যে একটা জায়গায় আমরা ভালো জায়গায় চান্স পেয়ে গেছি, একটু পড়াশোনার বেগটা কমে। বাট কিছু কিছু স্টুডেন্ট কিন্তু একদম টার্গেট রাখে যে আমার এই বুয়েটেই চান্স পাওয়া আমার মেইন লক্ষ্য না, বা আমার ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া মেইন লক্ষ্য না, বা ডিএমসিতে চান্স পাওয়ার মেইন লক্ষ্য না, আমরা ওইটার মধ্যে আবার ভালো করতে হবে, তাই না? তো ও হলো যে, আমি ওর রেজাল্টটা বলবো না, বা আমাদের আর কি ভালো রেজাল্টের একদম টপারের মধ্যেই আছে। ইনফ্যাক্ট যারা বুয়েটে টিপলিতে ভর্তি বা কোনো সময় টিচার হিসেবে পাইতে পারো। তো ও আসলে তুই আমাদের একটা গাইডেন্স দে যে একদম চান্স পাওয়ার পরপর যে বুয়েটের যে আমাদের যে ট্র্যাডিশনটা যেরকম করে চলে, মানে বর্তমান ট্র্যাডিশন আমাদের আসলে এইটা কিন্তু একটু হার্ড, মানে তুলনামূলক কিন্তু রেজাল্টটা ভালো করে, কেন কি আমাদের টার্মের উপরে সব কিছু নির্ভর করে, টার্ম খারাপ মানে তোমার গ্রেড ধ্বংস, এরকম টাইপের। তো তোর একটু গাইডেন্স দে যে বুয়েটের ট্র্যাডিশনটা কীরকম চলে, আর একদম শুরু থেকে কীরকম ভালো করতে পারবে, বা কী কী মাইন্ডসেট নিয়ে কাজ করতে পারবে, বা তোর যদি মোটিভেশন থাকে যে তুই যে ভালো করছিস প্রথম থেকেই, যেমন তুই বললি যে তোর ভাই বোন দুজনই আর কি বুয়েট থেকে পড়ছে, বা তাদের থেকে যদি এরকম ইনস্ট্রাকশন এইটা পাইছো, এরকম করছো, যে ওদের জন্য একটু তুই যদি কিছু বলস যে কীভাবে কী করতে হবে। আচ্ছা, বুয়েটে যারা ফার্স্টেই চান্স পেয়েছে, যেহেতু আমার ভাই বোন বুয়েটে ছিল, সো বুয়েটে ভালো করে চিট কোড মোটামুটি আমার জানা ছিল ফার্স্টেই। সো এটা এখন মোটামুটি সবাই জানে। মেইন জিনিসটা হচ্ছে আমাদের ছিল যে টার্ম ফাইনাল সলভ করা, টার্ম ফাইনালের কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করা আর কি, এটা ছিল মেইন এখন হচ্ছে ভার্সিটির পড়াশোনার ধরন আলাদা। আমরা হচ্ছে যেটা কলেজে আর কি পড়াশোনা করছি 2 বছর টাইম একটা সিলেবাসের, আর এটা হচ্ছে খুব কম টাইম। সো আমার হচ্ছে ওইভাবে পড়াশোনা করতে হবে। এখন জিনিসটা কি, কালকে আমার কাছে একটা জুনিয়র আসছে, সে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের 22 ব্যাচের, তার রেজাল্ট খুব খারাপ হয়েছে, সে হচ্ছে আমার রোলমেট আর কি। সে আসলো, ভাই আমার তো ভালো হয়েছে না, কীভাবে পড়বো টরবো। তো ওর সাথে কথা বলে যেটা মনে হলো যে ওই মনে হয় রেগুলার থাকে না। আমার মনে হয় ভালো করার মেইন জিনিসটা হচ্ছে রেগুলার থাকা ভার্সিটিতে। বইটা হচ্ছে আসার পর মেইন যে প্রবলেমটা হয়, অনেকে হচ্ছে যে নতুন আসলো, টিউশনের একটা ব্যাপার। তো টিউশন করে দেখা যায় পড়াশোনার দিকে সিরিয়াস থাকে না, ক্লাস ঠিক মতো করে না। সো ক্লাস ঠিক মতো করে না, রেগুলার পড়াশোনা করে না, ক্লাস ঠিক মতো না করুক, ওইটা আমার মনে হয় না খুব খুব বড় একটা ইস্যু। বাট বড় ইস্যু তখনই হয় যখন হচ্ছে রেগুলার পড়াশোনাটা করে না। তো এতে কি হয়, যখন হচ্ছে আসল পরীক্ষার টাইম আসে, তখন দেখা যায় অনেক হিউজ একটা পড়াশোনা জমে যায়। তখন আসলেই কিন্তু আমি বললাম একটা হিউজ সিলেবাস, যেটা আমাদের ইসে কিন্তু খুবই, মানে তুমি এই এইচএসসি পর্যন্ত তুমি ভালো মতো একদিনেও কভার করে আসতে পারো, কিন্তু এই জায়গায় কিন্তু আর ওই সুযোগ, হিউজ একটা সিলেবাস হয়ে যায়। তো এটা হচ্ছে লাইক তুমি যদি চিন্তা করো, তুমি 2 বছর পড়াশোনা করলে না, এইচএসসিতে যারা আস বা এইচএসসি যারা নতুন হচ্ছে ঢুকলো, এই যে তুমি মনে করো 2 বছর পড়াশোনাই করলে না, তুমি পড়াশোনা শুরু করলে এইচএসসি টেস্ট পরীক্ষা দেওয়ার পর তোমার অবস্থা কেমন হবে। সো চিন্তা করো, তখন কি তুমি ভালো করতে পারবা? অবভিয়াসলি তুমি এই কয়েক মাসের মধ্যে তুমি এইচএসসি ফুল সিলেবাসটা শেষ করতে পারবে না। তখন মনে করো, তখন তো তবুও একটু টাইম থাকে। এইচএসসি থেকে অবভিয়াসলি বলবো ইয়েগুলো আবার এইচএসসিতে যেমন তোমার গুছানো আছে, ভার্সিটির তোমার হচ্ছে পড়াশোনার যে কন্টেন্টগুলা ওইগুলো গুছানো থাকে না। সো এটাও একটা কাজ থাকে যে গুছানোটা। সো খুব যে কম কাজ এমন না, অনেক হিউজ কাজ আছে। সো অনেক টাইম লস আছে। তো তুমি যদি হেলাফেলা করো ফার্স্ট থেকেই, তাহলে একটু ঝামেলা। এমন না যে তোমার সারাদিনই পড়তে হবে, বাট হচ্ছে রেগুলার থাকলে মোটামুটি দেখা যায় অনেকখানি আগে থাকে, আর এটা অনেক বেশি বেনিফিট হবে। সো রেগুলার যা হচ্ছে রেগুলারের পর রেগুলার একটু টাচ করে গেলেই ভালো। আমাদের সিটি হয়, সো সিটি হইলে সিটির আগে আমি বলবো সিটির আগে সিটিটা পড়ে দেওয়া, মানে ফুল প্রিপারেশন নিয়ে সিটিটা দেওয়া। তাহলে কি হয়, 4টা সিটি হয় আমাদের নর্মালি, এটা হচ্ছে 4টা সিটি হয়। তো 4টা সিটিতে দেখা যায় আমাদের মোটামুটি টার্ম ফাইনালের 70 to 80% সিলেবাস শেষ হয়ে যায়। তো তুমি যদি এইটা ফুল প্রিপারেশন নাও, তাহলে দেখো টার্ম ফাইনালের আগে তোমার মেইন যে পরীক্ষা টার্ম ফাইনাল, ওইটার আগে দেখা যাবে হচ্ছে আমার সিলেবাসটা মোটামুটি 80% যদি কাভার হয়ে থাকে, তাহলে বাকি 20% আমার পিএল একটা থাকে, পিএল এ হচ্ছে কাভার করা খুব বেশি টাফ হবে না। সো তোমার কিন্তু আলটিমেটলি যেটা বললাম, কোয়েশ্চেন ব্যাংক সলভ করতেই হবে। সো তুমি যদি না পড়ে কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, তাহলে লাভ নাই। তোমার ফার্স্টে মিনিমাম আইডিয়া থাকা লাগবে যে কী আছে, কেমন তারপর হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকে যাওয়া উচিত। তুমি ফার্স্টে কোয়েশ্চেন ব্যাংকে যাও, অবভিয়াসলি হবে, বাট তোমার এখন এক একজনের এক্সপেকটেশন এক এক রকম থাকে। এখন যদি হচ্ছে ফার্স্টেই কোয়েশ্চেন ব্যাংক, আমি কোয়েশ্চেন ব্যাংকই পড়লাম, তাইলে হচ্ছে লাইক এক্সপেকটেশন হবে, বাট হচ্ছে একেবারে হাই লেভেল যাইতে পারবো না, যেটা হাই লেভেল রেজাল্ট হবে না, মিড রেঞ্জে আর কি মোটামুটি ভালো হবে।
ওই এরকম থাকতে পারবা। সো তুমি যদি হাই লেভেল টাইপ রেজাল্ট করতে চাও তাহলে অবভিয়াসলি তোমার রেগুলার থাকতে হবে। এখন ওই যেটা বললো যে সিলেক্টিভ পড়াশোনা, হ্যাঁ সিলেক্টিভ পড়াশোনা করা উচিত, বাট সব কিছুতে আইডিয়া থাকা উচিত। তুমি সব কিছুই তুমি কোনো সময় বা ভার্সিটিতে আমার মনে হয় না 100% সিলেবাস তুমি এক করে 100% প্রিপারেশন নিতে পারবা। সো তোমার সিলেক্ট করতে হবে কোন জিনিসটায় তোমার হচ্ছে ভালো প্রিপারেশন নিতে হবে, কোন জায়গাটা তুমি হচ্ছে একটু আইডিয়া নিলেই আর কি হয়ে যাবে। সো ওই জিনিসটা হচ্ছে এই টার্ম ফাইনাল দেখে হচ্ছে তুমি ইয়ে করতে পারবা। একটা কথা যে রেগুলার হওয়াটা, এটা হচ্ছে মেইন জিনিস। আমার মনে হয় এইগুলোই আর কি মেইন জিনিসটা, এই রেগুলার থাকা, সিটিগুলার ঠিকমতো প্রিপারেশান নিয়ে দেওয়া, টার্ম ফাইনালের আগে আর কি টার্ম ফাইনালের কোয়েশনগুলো সলভ করা, এগুলো করলেই আমার মনে হয় আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আর ল্যাবের যেটা, ল্যাবে আমার মনে হয় মানে ল্যাবে অত বাস দেওয়ার ইয়াতে থাকে না। ল্যাবে যদি তুমি মোটামুটি রেগুলার থাকো, আমাদের ল্যাবের যে কোর্সগুলো, ইফোর্ট দিলে আমার মনে হয় ভালো রেজাল্ট আসা সম্ভব। ইফোর্ট দিলেই ল্যাবে আমাদের হয়তো তুই জানিস যে আমাদের ল্যাবে হচ্ছে অনেক ফাইনাল যে এক্সামটা অনেক আউট অফ দ্য কন্টেস্ট আমাদের কোয়েশ্চেন দেওয়া থাকে, কিন্তু আসলে এইগুলো আর কি যে এইগুলোর উপরে বেস করে যে আমাদের গ্রেডিংটা হবে এমন না। বা তুমি যদি রেগুলার থাকো তোমার ভালো হবেই, তুমি ভালো হবেই। আর তুমি মনে করো আবার বইটার একটা জিনিস, কালকে যে আসলো ওই যে পিছিয়ে আছে, অনেকে ডিপ্রেসড হয়ে যায়। ডিপ্রেসড হয়ে দেখা যায় যে তখন পড়াশোনা আরও বেশি ছাড়া দেয়, সারাদিন এটা নিয়ে ভাবে। তো আমি কি সামনের এক্সামগুলোর কথা না ভাইবে লাইনই চেঞ্জ করে লাইন চেঞ্জ করে আমার তো দিয়ে কিছু হইতেছে না, আমি এখন কি করবো, আমার পড়াশোনা করার দরকার নেই, আমি অন্য কিছু চলে দিই। এটা করা ঠিক না আমার মনে হয়। আমার মনে হয় যে কোনো টাইমে কাম ব্যাক দেওয়া পসিবল। আমার যখন আমি 1-1 ফার্স্ট যখন বইটা হই, তখন হচ্ছে আমার এক রিলেটিভস, উনিও বইটা ছিল 90 ব্যাচের 90, উনি এখন মনে হয় বিসিএস দেওয়া। সো উনার সাথে আর কি ইয়ে ছিল, উনি আমাকে একটা কথা বলছিল যে যেহেতু আমি ফার্স্টের দিকে কোনো এক্সাম দিই নাই, ওনার একটা কথাই একটাই আমার সাজেশন ছিল যে কোনো সময় ডিপ্রেসড হবে না, যে কোনো টাইমে কামব্যাক দিতে পারবা। উনিও খুব বাজে রেজাল্ট ছিল ওনার থার্ড ইয়ার পর্যন্ত, উনি ফোর্থ ইয়ারে গিয়ে কামব্যাক দিচ্ছে। সো এমন না যে তুমি যখনই ইফোর্ট দিবা তখনই তোমার কামব্যাক আসবে, বাট তুমি যদি ইফোর্ট দাও একটা টাইম তোমার একটা কামব্যাক আসবেই, এটা ফর শিওর। আর ওই রেজাল্ট এক সময় তোমার কাজে লাগবে, হ্যাঁ এরকম তোমার রেজাল্ট যে কোনো জায়গায় কাজে লাগবে না এমন না, এই রেজাল্টটা তোমার সারা জীবন এই রেজাল্টটা কাজে না লাগলেও ওই যে তুমি কষ্ট করে রেজাল্টটা অর্জন করছো, ওইটাও তো দেখা যাবে তোমার সামনে যে কোনো প্রিপারেশনে তোমার ওইটা মনে পড়বে যে তুমি কষ্ট করছো। এটা একটা তোমার একটা যে কোনো টাইমে একটা তুমি বাধায় পড়লা, যে কোনো একটা জায়গায় তোমার একটা হার্ড টাইম আসলো, এটা তোমার একটা মোটিভেশনের কাজ করবে যে হ্যাঁ ওই সময় আমি একটা হার্ড টাইমে ছিলাম, আমি কামব্যাক দিতে পারছি, সো আমি কামব্যাক দেওয়া আমার দ্বারা পসিবল। হ্যাঁ আসলে তো আরেকটুখানি আক্স করি যে আমাদের ইসের মধ্যে যে শুরুতে বিশেষ করে যারা সিএসসি ট্রিপলি এইসব ডিপার্টমেন্টে আছে, ওদের কোডিং নিয়ে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা এইচএসসিতে তেমন একটা নলেজ পাই না, আইসিটিতে অল্প একটু শিখি, বাট সেটাও মানে অনেকখানি বেশি না। তো দেখা যায় আমরা যখন ভার্সিটিতে উঠি, কিছু স্টুডেন্ট আছে আগে থেকে কোডিংয়ের জগৎ আছে, ওই জগতে বিচরণ করে আসছে, ওরা খুবই মজা পায়, ক্লাসগুলো করেও মজা পায়, আবার ওরা সব কিছু পারেও, ওরা আলাদা একটা মোটিভেশন কাজ করে। কিন্তু যারা আর কি এগুলো পারে না, ধরো বন্ধের মধ্যে বুয়েটে চান্স পাইছে, একটু আরাম করছে, হঠাৎ করে আইসা ওই জায়গাতে খুবই ডিপ্রেসড হয়ে পড়ছে বা এরকম কিছু। তো এইরকম যে জিনিসটা কোডিং একটা ফ্যাক্ট, আমার কাছে আমি শুনছি জুনিয়রদের কাছ থেকে, আমার কাছে জিজ্ঞেস করছে যে ভাই এই জায়গা তো কিছুই মাথা মতেই যাচ্ছে। তো এরকম যদি কিছু একটু সাজেশন, যে জিনিসগুলো একটু আগে শিখে আসতে পারলে হয়তো তার জন্য ভালো হবে, এরকম কিছু যদি রিকল করোস। এখন যে কোডিং, হ্যাঁ কোডিং নিয়ে আমারও মনে আছে, আমিও খুব একটা টাফ একটা সিচুয়েশনে পড়ছিলাম। সো কোডিংটা ওই যে আমাদের এখন জানি না এইচএসসি লেভেলের সিলেবাস কি, আমাদের টাইমে কোডিংটা আর কি অত সিরিয়াসলি নেওয়া হইতো না। কোডিংটা ছিল, বাট আমাদের কলেজে আর কি একটা ছিল যে মানে কলেজে আর কি আমাদের কোডিংটা পড়ায়নি ঠিক মতো। আমাদের আর কি একটা ছিল, ওই সময় টিচারের একটা সমস্যা ছিল আইসিটির, তো ওই টাইমে আর কি সামহাও আমাদের পড়ানো হয় নাই। সো বলা যায় কোডিং নিয়ে আমার কোনো আইডিয়াই ছিল না ভার্সিটি আসার আগে। বাট কিন্তু ভার্সিটিতে ফার্স্টেই হচ্ছে কোডিং একটা কোর্স থাকেই, সব যে কোনো ডিপার্টমেন্টে যাও একটা হচ্ছে কোডিংয়ের একটা থাকবে, কোর্স থাকবেই। সো এমআইএসটিতে যেহেতু আমি বললাম ছিলাম, এমআইএসটিতে আমার হচ্ছে ফার্স্ট সেমিস্টারে ছিল না, আমার সেকেন্ড সেমিস্টারে হচ্ছে কোডিংয়ের একটা ছিল, ল্যাব ছিল। ওখানে যেয়ে দেখে আমি কিছু বুঝি না। আমার আশেপাশের হচ্ছে ফ্রেন্ডরা যারা আছে তারা হচ্ছে অন্যান্য ভার্সিটি কি বলবো, অন্যান্য কলেজের আদমজি বা হচ্ছে এই রিলেটেড কলেজে, ওরা আর কি আগে থেকে মনে হয় ওদের মনে কোডিং আইডিয়া ছিল, ওরা দেখলাম সুন্দর সুন্দর কোডিং করতেছে বা কিছু একটা ওরা করতেছে। আর আমি পুরা আমাদের আর কি এমআইএসটির আর কি ছিল, এটা আমার মনে হয় এগুলো সব কোডিং কোর্সেই হয়তো এমন থাকে, তারা তোমার আর কি একের পরে মুখে তুলে শিখাই দিবে না, ওনারা আর কি এক্সপেক্ট করে যে তুমি আর কি বেসিক কিছু জানো।
এইটা আর কি। কোডিং আর কি এমন না যে তোমার শিখাইতে পারবে কেউ, এটা নিজের প্র্যাকটিস করেই শিখতে হবে সব কিছুতেই। বইটাও আমি দেখছি, বইটাও যে খুব আহামরি আমাদের যে কোডিং হাতে ধরে শিখাইছে এমন না, লজিক টজিক যাই এগুলো তোমার প্র্যাকটিস করে মাথায় আনতে হয়েছে। তো ওইখানে গিয়ে আমি একটা বড় বাস খাই এমআইসিতে, যে হ্যাঁ আমি তো কিছু জানি না। তখন আমি কি করব, আমার ঠিক বইটার নাম মনে নাই, একটা বই ছিল বাংলা একটা রাইটারেরই, ওইটা বেসিক একটা বই আর কি, সি ছিল আমাদের, সি পড়াইতো। সো ওইটাই হচ্ছে পুরো বেসিক থেকে আর কি সি পড়ানোর একটা গাইডলাইন ছিল, খুব মজাই, বইটা পড়ে ভালোই লাগছিল আমার। মানে হাবলুদের জন্য প্রোগ্রামে এরকম কিছু নাম, ঝংকার মাহমুদ, আমার ঠিক আসলে আচ্ছা, এখন আমি ঠিক আছে। মনে নেই একেবারেই। আমার আর কি এই বইটা পড়ছিলাম তো আমার কাছে ভালো লাগছে, তাই আর কি হ্যাঁ আমি একটা ওই বইটা পড়ে আর কি আগে আমি কি করছিলাম, সো এমন না যে আমি যারা কি অবভিয়াসলি আমার থেকে আগে ছিল এমএসটির ওই আমার আশেপাশের ইয়ারা ক্লাসমেটরা, তো তাও মানে দেখা গেছে যে আস্তে আস্তে আমি নিজে নিজেই, তারপর হচ্ছে যেহেতু আমার হচ্ছে আসলে ল্যাবে আর কি এত বেশি শিখায় না, ল্যাবে জাস্ট আমার প্রবলেম দিয়ে বলে এটা করো, কীভাবে করো। সো এমনটাই অবস্থা ছিল। তো আমি হচ্ছে তারপর বাসায় বসে বসে আর কি ওই বইটাও একটু পড়ে পড়ে নিজে নিজে একটু পুরো বেসিক থেকে পুরো থেকে শুরু করে আস্তে 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 এখনও শুরু করি। তো দেখা যায় এমআইএসটি ওইটা তো আমি পুরো টার্ম করি মিড পর্যন্ত যায়, দেখা যায় যে আমার মোটামুটি এমনও হয়েছে যে এই আগে যারা পড়ছে ওদের আগে আমার প্রবলেম সলভ করা হয়ে গেছে। তো ওইটা আর কি নিজে নিজে করতে 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 হয়েছে। তারপর বইটা এসে আবার সি পাইলাম। তো এই বুয়েট আর এমআইএসটির বইটা আমি হচ্ছে আমাদের তো হচ্ছে নভেম্বরে নাকি আমাদের ক্লাস শুরু হয় জানুয়ারির 22-এ, আর মনে ভর্তি নভেম্বরে, হয়তো নভেম্বর বা ডিসেম্বরে হয়। তো মোটামুটি 1 মাস 2 মাসের মতো একটা গ্যাপ ছিল, 1 মাসের মতো। সো ওই টাইমটায় আমি আর কি একটু যেহেতু দেখছি সি আছে, তো সি প্রোগ্রামিং যেটা, তো আমি আর কি ওই বইটা তো পুরোপুরি শেষ করতে পারিনি তখন এমআইএসটিতে, তখন আমি ওইটা একটু মোটামুটি নিজে শেষ করে ফেলার ট্রাই করছি। সো এই জিনিসটা আমার অনেক হেল্প করছে পরে। তুই হয়তো জানিস যে ওই সময় সি আর কি অনেক হয়েছে আমাদের, মানে অনেক স্ট্রাগল করা লাগছে সবাই। আমাদের সময় এআইও ছিল না। হ্যাঁ ওই টাইমে তো জিপিটিও ছিল না যে হেল্প করবে। সো ওই টাইমে আর কি খুব একটা স্ট্রাগল করা লাগছে, যেটা হচ্ছে আমার স্ট্রাগল অত করা নেই, কারণ হচ্ছে এইটা কিন্তু লাগবেই এখনকার যুগে, এই কোডিং এটা লাগবে। কোডিং এর থেকে মেইন জিনিসটা হচ্ছে লজিকটা মাথায় আনাটা আর কি, এটা সবারই আনা লাগবে। এই লজিকটা তোমার কেউ শিখাই দিবে না, এটা তোমার প্র্যাকটিস করতে 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 তোমার মাথায় এসে পড়বে। তখন ইজিলি তুমি প্র্যাকটিস করলে একটা টাইমে তোমার ইজিলি মাথায় এসে পড়বে, হ্যাঁ লজিকটা তো এভাবে করলে লজিকটা আসতে পারে। সো আমার মনে হয় এই কোডিংটা মোটামুটি একটু এত যে এমন না যে কোর্স করে উল্টায় ফেলতে হবে একেবারে সিএর টিয়ার, মোটামুটি একটা আইডিয়া লাইক হচ্ছে লুপ কিভাবে চলে, এগুলো আমার মনে হয় এইচএসিতেই আছে। আর মনে হয় কলেজে যদি এটা আমার যদি ঠিক মতো পড়াইতো আমার এত প্যারা হইতো না। কলেজে যদি এখন যাই না কারিকুলাম কেমন, আমার মনে হয় এইচএসিতে এই জিনিসটা মোটামুটি আইডিয়া দেওয়া উচিত। আইডিয়া মানে সিলেবাসে আমাদের বইও ছিল কিন্তু আমার কলেজে পড়ায় নাই, কারণ এই জিনিসটা একটু ফোকাস দেওয়া উচিত। আমি জানি না সব কলেজে কেমন, তো এই জিনিসগুলো একটু মোটামুটি যদি প্র্যাকটিক্যাল একটু দেয় তাহলে ভার্সিটি একটু কমই হবে। আর যদি না দেয় তাহলে একটু নিজে নিজে একটু কষ্ট করে, অনেক বই আছে আর কি ইজি বাংলায় লেখা এমন অনেক বই আছে, ওইগুলো পড়লে মোটামুটি একটা আইডিয়া হলে পরে প্র্যাকটিস করলে এই কোর্সের সাথে সাথে ওইখানে অনেক প্রবলেম করতে দেয় বা অনেক প্রবলেম প্র্যাকটিস করার কতগুলো ইয়ে দেয়, ওইগুলো যদি প্র্যাকটিস করতো আমিও যে ওইটা করতাম। আমাদের হচ্ছে মনে আছে নাকি আমাদের সিএসসি হচ্ছে একটা লাইক মনে করো লুপের প্রবলেম অনেকগুলো 30টার মতো প্রবলেম দিত, আমি ট্রাই করতাম সবগুলো প্রবলেম করে ফেলার। সো এটা আমার হেল্প করে, নতুন নতুন যে লজিক আসছে ওইটা চিন্তা করতে আমার হেল্প করতো, এইভাবে ভালো হয়েছে। তো এই পর্যায়ে আমরা আসলে অনুষ্ঠানের একদম লাস্টের দিকে এসে পড়ছি। তো আমি আসলে যে জিনিসটা সেটা হলো যে আশিকের পুরা এটাই একটা ভালো লাগার ব্যাপার হলো যে ওর ডিসিপ্লিন লাইফটা। ও হলো যে আর আমাদের পডকাস্টে এই পর্যন্ত যে কয়জন গেস্ট আসছে তো সবারই আসলে যত অগোছালোই হোক না কেন পড়াশোনায় কিন্তু তারা মোটামুটি ডিসিপ্লিন বা শুরু থেকেই লেগেছিল, এমন না যে হঠাৎ করে 2 মাস পরে একদম ভালো করে ফেলছে। বা থাকতে পারে কিছু কিছু মানুষ এক্সেপশনাল, বাট এক্সেপশনাল তো আর এক্সাম্পল হয় না। তো বেশিরভাগই হলো যে শুনলে তুমি যদি 100টার মানুষের জীবনী শোনো বা তাদের পুরো পথ চলাটা শোনো তখন তুমি দেখবা যে বেশিরভাগই আসলে ডিসিপ্লিন লাইফই লিড করছে। আমাদের এখানেও যারা আসছে তারাও দেখা গেছে ডিসিপ্লিন প্লাস আমাদের কিছু স্ট্র্যাটেজিও মেনটেন করছে। তো এই সবটা মিলে আসলে রেজাল্টটা ভালো করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওই যে বাদ দিতে হবে, যেমন ও একটা জিনিস বলছে যে বাদ দিতে হবে, বাট সব কিছু সম্পর্কে তোমার একটা আইডিয়া রাখা লাগবে। এমন না যে তুমি বাদ দিছো মানে একদমই টাচ করো না, এমনও না। ওর কিন্তু টাচ ছিল, ও বুঝে গেছে এইটাতে একটু বেশি পড়বো ওইটাতে একটু কম পড়বো, কিন্তু একদমই যে বাদ দেন এমন স্ট্র্যাটেজিও মেনটেন করছে। তো ওর সামারি কিন্তু এইটাই যে ওর সবচেয়ে স্ট্রংগেস্ট পয়েন্ট যদি তুমি বলো ডিসিপ্লিন লাইফ এবং জিনিসটাকে ধরতে পারা, অ্যানালাইসিস করে ধরতে পারা। আর ওর যদি তুমি লাইফস্টাইলটা দেখো কিন্তু বন্ধের সময় এমন না যে খুব 10টা বই নিয়ে পড়ছে। ইনফ্যাক্ট এখনও তো টার্ম ব্রেকে দেখা যায় যে ও পড়তেছে না বা করছে, আবার যখন ক্লাস শুরু হবে তখন কিন্তু আবার
অন্য ট্র্যাকে চলে যাবে। আবার অনেকে আছে আমাদের টার্ন ব্রেকের 2 দিন পরই হলো যে পড়া শুরু করছে, মানুষ ভ্যারি করে, বাট ওর লাইফস্টাইলটা দেখো, ও কিন্তু সব জায়গায় রেজাল্টও ভালো করছে, এমন না যে টার্ন ব্রেকে না পড়ে ওর খুব ক্ষতি হয়ে গেছে এমন না, ও পুরো লাইফটি আসলে এনজয় করছে। প্লাস ওর হলো যে একটা ভালো ব্যাপার ছিল যে ওর বড় 2 ভাই বোন, তো এটা একটু শর্টে মেনশন করি যে ওর বড় বোন আর ওর যে বড় ভাই দুইজনই আর বর্তমানে আর কি বুয়েটের টিচার আছে, একজন সিভিল ডিপার্টমেন্ট, একজন আর্কিটেকচার ডিপার্টমেন্ট। তো ওর আলাদা থেকে একটা সাপোর্ট পাওয়া গেছে, এটা স্বাভাবিক। তো আমাদের অনুষ্ঠানটার কিন্তু একটা মেইন জিনিস যে তোমার হয়তো বড় ভাই বোন না থাকতে পারে বা তুমি জানো না কীভাবে প্রিপারেশন নিতে হবে, তো তুমি জানো এই ওর যে কথাগুলো এটার মাধ্যমে তুমি বুঝতে পারো যে কীভাবে কী করলে আমাদের জন্য ভালো, বা যারা আবার ক্যারেটে আছে তারা ওর কথা থেকে ধারণা নিতে পারে যে ভাইয়া এরকম এরকম কাজ করছিল, এটা তার জন্য ভালো হয়েছে, আমি এরকম ফলো করার চেষ্টা করি। তো অনুষ্ঠানটা শেষ করার আগে আশিকরে একটু বলবো যে আমাদের যে সামনে জুনিয়র আছে যারা আর কি বুয়েটে, তুই তো যেহেতু বুয়েটে পড়োস, যারা বুয়েটে প্রিপারেশন নিতে চায় অথবা যারা এইচএসসিতে অ্যাসপিরেন্ট আছে, তো এদের জন্য অল্প একটু শর্টের মধ্যে কিছু বলে আজকে আমরা অনুষ্ঠানটা আর কি শেষ করতাম। যারা আর কি সামনে বুয়েটে অ্যাডমিশন দিবে বা হচ্ছে যাদের বুয়েটে পড়ার ইচ্ছা আছে, তাদের জন্য আর কি মেইন ইয়েটা হচ্ছে যত পারো প্র্যাকটিস করো, যতটুকুই টাইম আছে, যতটুকুই তোমার ইয়ে আছে, একটু কয়েকদিন একটু কষ্ট করে হচ্ছে প্র্যাকটিস করো। আশা করি হচ্ছে যদি প্র্যাকটিস করো, আমার মনে হয় প্র্যাকটিসের উপর কোনো ইয়ে নেই। এখন পর্যন্ত আমার ভার্সিটিতে আসার পরে যেটা হয়েছে, যত বেশি প্র্যাকটিস করছে আমার মনে হয় তত ভালো। সো অ্যাডমিশন লাইফের যেখানেই আসুক, আমার মনে হয় প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে ভালো জিনিস। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, এমন টাইপ জিনিস। সো যত প্র্যাকটিস হবে তুমি তত পারফেক্ট হবা। সো ট্রাই টু বি পারফেক্ট। আশা করি হচ্ছে বুয়েট ওর যে কোনো অ্যাডমিশন টেস্ট, যে কোনো লাইফের কোনো বাধা টাধা তুমি হচ্ছে পার করতে পারবো যদি তোমার প্র্যাকটিস থাকে। তো এই পর্যায়ে আমি একটু শর্টে একটু অ্যাডভার্টাইজমেন্ট করে দিতে যাচ্ছি যে ও বলছে কিন্তু প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো ওর ক্ষেত্রে যে প্র্যাকটিসগুলো ছিল ওর গায়ে বড় ভাই বোন থাকাতে ওইটা কিন্তু পারফেক্ট প্র্যাকটিস হয়ে গেছে। তো তোমার জন্য কিন্তু পারফেক্ট প্র্যাকটিস নাও হইতে পারে। তো তোমার জন্য পারফেক্ট প্র্যাকটিস, তুমি শুধু গদবাধা প্র্যাকটিস করলে হবে না, পারফেক্ট প্র্যাকটিস দরকার। তো পারফেক্ট প্র্যাকটিসের জন্য আমাদের স্মার্ট সহায় একটা অ্যাপ আছে। এই অ্যাপে কিন্তু তোমরা কোশ্চেন ব্যাংকের পুরো A to Z সব কিছু পাওয়া যাবে। এবং আমাদের এটা শুধু গতানুগতিক একটা কোশ্চেন ব্যাংক না, তুমি বাজারে চাইলে যে কোনো একটা কোশ্চেন ব্যাংক আইনে প্র্যাকটিস করতে পারো বা তুমি করতে পারো, কিন্তু সেইটা হয়তো তোমার জন্য পারফেক্ট নাও হইতে পারে। তো এই পারফেক্ট করা যায় কীভাবে, আমরা 3টা আসলে ফিচার একদম না বললেই নয়। সেটা হলো 1 নম্বরে তোমাদের একটা পার্সোনালাইজড এক্সামের আমরা ব্যবস্থা রাখছি আমাদের অ্যাপে। পার্সোনালাইজড এক্সামটা কি, লাইক আমার যেটাতে সমস্যা, আমি ওই টাইপের কোশ্চেনগুলা যদি বেশি বেশি করি বা ওই টাইপের জিনিসগুলোতে যদি গো থ্রু বেশি করি, বা যে জিনিসটা আমি মনে রাখতে পারতেছি না সেইটার আশেপাশের জিনিসগুলো আমি একটু বেশি বেশি প্র্যাকটিস করি বা বেশি বেশি এক্সাম দিই, সেটা আমার জন্য ভালো। তো এইটা তো পার্সন টু পার্সন ভ্যারি করে। তুমি যেটা অনেক ইজিলি বোঝো বা যে সূত্রটা তোমার মাথায় গাইতে থাকে, অন্য একজনের জন্য এমন হতে পারে সেইটা হলো অনেক কঠিন, অথবা তোমার যে জিনিসটা সোজা কঠিন সেটা অন্যের কাছে অন্য সোজা হতে পারে। তো আমাদের অ্যাপটার মাধ্যমে তুমি এই ফ্যাসিলিটিটা পাবা কীভাবে পার্সোনালাইজড এক্সাম দেওয়া যায়। এবং পার্সোনালাইজড এক্সামটা তোমার কিন্তু আরেকটা কাজে সাহায্য করবে, কনসিস্টেন্সি মেনটেন করতে। লাইক তুমি এরকম একটা টার্গেট রাখলা যে আমি সবসময় হলো যে ডেইলি প্র্যাকটিস করব একটা নির্দিষ্ট টাইমে। তো দেখা যায় একটা নির্দিষ্ট টাইম, ধরো 1 ঘন্টা প্র্যাকটিস করবে, এটা ডিসাইড করলা। কোন একটা কারণে যদি এমন হয় যে তুমি আজকে টাইম পাচ্ছ না, তোমার ডেইলি পড়তে পড়তে প্র্যাকটিসের আর টাইম নেই, তখন দেখা যায় যে আমাদের দেখা যাবে কি যে আমরা প্র্যাকটিসই করব না। কিন্তু আমাদের অ্যাপে কিন্তু তুমি এই ফিচারটা পাও যে কত মিনিটের এবং কয়টা কোশ্চেনের অ্যাপ দেবা, এটা পুরাটাই তুমি পাবা। আবার এগুলো কি পার্সোনালাইজড এক্সাম, কয়েকটা পরীক্ষা নেওয়ার পর অ্যাপ অটোমেটিকলি এআই এর মাধ্যমে বুঝে যাবে তুমি তোমার কোন জায়গায় কী সমস্যা। সেকেন্ড আমাদের যেটা আছে সেটা হলো আমাদের স্মার্ট অ্যানালাইসিস, যেখানে আমরা স্মার্ট অ্যানালাইসিসের মাধ্যমে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের, প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা টপিকের একদম A to Z সুন্দর মতো অ্যানালাইসিস করে দিয়ে আসছি। ওইটা দেখলে তুমি একদম গো থ্রু করে যাবা যে কোথা থেকে কী কোশ্চেন আসতে পারে, তুমি একটা অলমোস্ট রাফ আইডিয়া পেয়ে যাবা। আর 3 নম্বর যে ফিচারটা সেটা হলো আমাদের ফ্ল্যাশ কার্ড। ওই ফ্ল্যাশ কার্ডে আমাদের দেখা যায় যে আমরা মাঝে মধ্যেই এরকম হয় যে আমরা একটা জিনিস ভুল করি এক্সামে, কিন্তু ওই জিনিসটা ওই এক্সাম পর্যন্তই সীমাবদ্ধ থাকে। যেমন আমি হলো যে কোনো একটা জায়গায় ভুল করলে আমি ওইটা খাতা খুলে এরকম ঠিকমতো পড়তাম না যে আমার কোথায় ভুল হয়েছে, বা একটা অবজেক্টিভ আমার কাটা গেলে আমি দেখতাম না যে এটা আসলে কোথায় ভুল হয়েছে। তো এই জিনিসটার জন্য ফ্ল্যাশ কার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে এক্সামের সেটগুলো ওগুলো দেখবা যে সামহাউ ওইটার আশপাশ থেকেই তুমি 70 to 80% কোশ্চেন পাবা, বাট ওই জিনিসটা পাইলেও তো এমন হবে না, তোমার তো কারেক্ট করে আসতে হবে, তাই না? তো এই যে কোশ্চেনগুলো তুমি পাচ্ছ এবং এই জিনিসটা কারেক্ট করে আসার জন্য আমাদের ফ্ল্যাশ কার্ড থাকবে, যে
অ্যান্সারটা তুমি আমাদের পরীক্ষার সময় ভুল করছো, ওই অ্যান্সারটা তুমি সেভ করে রাখতে পারো। দেন তুমি কি করতে পারো, এক সপ্তাহ পরে আবার ওই সেভের মধ্যে দেখলা যে ফ্ল্যাশ কার্ড আকারে থাকবে যে এই অ্যান্সারটা কি, এবং ওই ফ্ল্যাশ কার্ডের নিচে আবার ওইটার আশেপাশের যে আমাদের সাইডের যে এক্সট্রা এমসিকিউগুলো আছে, বিশেষ করে মেডিকেলে, যে মেডিকেলে দেখা যায় যে একটা লাইন আসতে কোনো একটা মেডিকেল টেস্টে তার আশপাশের লাইনগুলো পড়া আসলে ইম্পর্টেন্ট, যারা মেডিকেলে আর কি প্রিপারেশন নেবে তারা জানো। তো এই ফ্যাসিলিটিটাও কিন্তু এই ফ্ল্যাশ কার্ডের মধ্যে থাকবে, যে এইটা ভুল হয়েছে তার আশপাশের এইটা সহ আমরা কয়েকটা কোশ্চেন দিয়ে দিই। তো এইটাই হলো আমাদের আজকে পডকাস্ট। তো তোমাদের সবার জন্য শুভকামনা, যারা অ্যাডমিশন আছো তা আশা করি তোমরাও একসময় ভালো করবে। আমাদের বুয়েট, ডুয়েট, কুয়েট, চুয়েট প্লাস ঢাকা মেডিকেল, ঢাকা ভার্সিটি এগুলোতে ভালো মতো চান্স পাবে এবং পরবর্তী লাইফেও তোমরা ভালো করবে, এবং যারা এইচএসসি ক্যান্ডিডেট আছো তারাও আশা করি ভালো করবে। তো এই বলে আজকে আমাদের পডকাস্টটা আসলে শেষ করতে যাচ্ছি।